নমস্কার বন্ধুরা, আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তো আজকে আমি সমস্ত কিছুই মানে ক্লাউডের A to Z ডিসকাস করব, প্লাস হচ্ছে যত ক্লাউড সার্ভিস প্রোভাইডার আছে, প্লাস যদি ক্লাউডে আপনি সুইচ করতে চান আপনার কেরিয়ার কি আপনাকে করতে হবে, কি শিখতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে ডিসকাশন হবে। তো এই ভিডিওটা বেসিক্যালি একটা ওয়েবিনার ভিডিও। আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি করতে পারেন, আমি চেষ্টা করব সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যে। অ্যান্ড সবার প্রথম তাহলে চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এই লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো ভিডিও ডিসক্রিপশানে। এবং এখানে যদি আপনি প্লেলিস্টে আসেন তাহলে দেখতে পাবেন যে আমি অলরেডি ক্লাউড কম্পিউটিংয়ের উপরে অনেক কিছুই ভিডিও বানিয়েছি। AWS আছে, অ্যাজোরের উপর একটা নতুন প্লেলিস্ট শুরু করেছি। তো যদি আপনি কেরিয়ার সুইচ করতে চান ক্লাউডে, তাহলে এই ভিডিওগুলি আপনি দেখলে একদম সম্পূর্ণ বাংলাতে খুব ইন ডিটেলস আমি বুঝিয়েছি সমস্ত কিছু। তো চলুন শুরু করা যাক আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের জার্নি। আজকে আমরা অনেক কিছুই দেখব, আপনার মনে যদি কোনো কোশ্চেন্স থাকে আশা করি সেগুলো আমি ক্লিয়ার করতে পারবো। তো সবার প্রথম যে কোশ্চেন্স, ক্লাউড কম্পিউটিং কি, যদি আপনার একদমই নলেজ না থাকে ক্লাউড কম্পিউটিং কি, ক্লাউড কোথা থেকে আসলো, কারা কারা ক্লাউড সার্ভিস প্রোভাইড করে, এই সমস্ত কিছুই আজকে আমরা ডিসকাস করব। তো আমি একটা ছোট্ট ডায়াগ্রাম দিয়ে আপনাকে বোঝাই। ধরে নিন সবার প্রথম যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে ডেটা সেন্টার। ডেটা সেন্টার কি, ডেটা সেন্টার কেন তৈরি করব, ডেটা সেন্টার তৈরি করে তার বেনিফিটস কি আছে, এই সমস্ত কিছু আমরা ডিসকাস করব। তো এইখানে যেটা ডিসকাস হবে, ধরে নিন সাপোজ কোনো একটা আমি কোম্পানির এক্সাম্পল দিচ্ছি, যে কোনো একটা কোম্পানি, আমি জাস্ট একটা কোম্পানি দিলাম হচ্ছে ABC কোম্পানি। কোনো আমি পার্টিকুলার কোনো কোম্পানির নাম এখানে লিখছি না। ধরে নিলাম ABC বলে একটা কোম্পানি আছে। তারা কি করছে, তারা কোনো একটা আইটি সার্ভিস প্রোভাইড করে। এইবার আইটি সার্ভিস ধরে নিন তারা হচ্ছে ই কমার্স কোম্পানি। ABC যে কোম্পানিটা আমি বললাম এরা হচ্ছে একটা ই কমার্স কোম্পানি। এরা কি করে, প্রোডাক্ট বিক্রি করে, সমস্ত রকমের প্রোডাক্ট এরা বিক্রি করে। এবার যখন এদের মানে প্রোডাক্ট বিক্রি করে, এরা অনলাইনে সমস্ত কিছু বিক্রি করে, তো এটা ধরে নিন যে একটা হিউজ বড় কোম্পানি, মানে ওয়ার্ল্ড ওয়াইড এদের সার্ভিস আছে। তো এরা কি করে, এদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে সমস্ত কাস্টমাররা ভিজিট করে, অর্ডার করছে, প্রচণ্ড পরিমাণে ট্রাফিক থাকে, এই সমস্ত কিছু রয়েছে। তো এই কোম্পানিটা কী করলো, সাপোজ কোনো একটা কান্ট্রিতে, আমি কোনো স্পেসিফিক কান্ট্রি বলছি না, কোনো একটা কান্ট্রির কোনো একটা পার্টিকুলার সিটির মধ্যে তারা ভাবলো তাদের ওই মানে বিজনেসটা শুরু করবে। এইবার ফার্স্ট অফ অল এদের যেটা দরকার হবে সেটা কি হবে, তাদেরকে একটা ডেটা সেন্টার তৈরি করতে হবে। মানে তাদের তো ওয়েবসাইট চলবে। এবার আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, যে ধরে নিন এখন ক্লাউডের কোনো কনসেপ্ট নেই, মানে আমি যে ডায়াগ্রামটা বোঝাচ্ছি ক্লাউড বলে কোনো কিছু নেই, এটুখানি আপনি এখন মাথায় ঢুকিয়ে রাখুন। ঠিক আছে, পরে ক্লাউডের কনসেপ্টে আমরা আসছি, তার আগে একটু ডেটা সেন্টার নিয়ে একটু ব্যাপারটা আমরা বুঝে নিই। তো ABC কোম্পানি কী করলো, তাদের একটা বড় অফিস তৈরি করলো। সাপোজ কোনো একটা সিটির মধ্যে তারা অফিস তৈরি করলো। অফিসের সাপোজ কোনো একটা সেকশন, কোনো একটা বিল্ডিংয়ে তারা নিল, অফিসের কোনো একটা সেকশন তারা আলাদা করে দিল ডেটা সেন্টার তৈরি করবে বলে। বাকি এখানে আছে অফিসের আপনার এন্ট্রি, ঠিক আছে, এটা হচ্ছে ডেটা সেন্টারের মধ্যে ঢোকার একটা এন্ট্রি। আমি এগুলো কেন ড্র করছি সমস্ত কিছুই পরে আপনি বুঝতে পারবেন একটা একটা করে। এরপরে এখানে ধরে নিন এখানে কিছু স্টাফ বসে। একটা কোম্পানি চালাতে গেলে তো মানে অনেকগুলো ডিপার্টমেন্ট হয়। ঠিক আছে, আমি এখানে চেষ্টা করছি সব একটা একটা করে মানে ড্র করার জন্যে, জাস্ট ফর দ্য এক্সাম্পল। ওকে, তো সাপোজ এখানে আরও একটা রুম আছে যেখানে কিছু ডিপার্টমেন্ট বসে, জেনারেলি একটা অফিসে যেটা হয় আর কি, আমি সেটা এখানে বোঝানোর চেষ্টা করছি আপনাকে। ওকে, তো এটা ধরে নিন একটা মিটিং রুম, এইটা ধরে নিন আরও কিছু রুম দিয়ে আমি বোঝালাম। এইবার এখানে কি হচ্ছে, এই কোম্পানিটাতে আমি সব একটা একটা করে লিখে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ভিডিওটি কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখবেন পুরোটা, এটা কিন্তু খুব একটা হেল্পফুল ভিডিও হবে। এবং আমি নিজে একটা ডেটা সেন্টারে মানে বেশিরভাগ সময়টাই কাটাই, ডেটা সেন্টারের মধ্যেই কাজ করতে হয় আমাকে, তো আমি সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি। তো জেনারেলি কি হয়, এই একটা অফিস, এটা হচ্ছে তাদের ডেটা সেন্টার, আমি নিচের দিকে লিখছি, আমি শর্টে লিখলাম DC। ওকে, ডেটা সেন্টার। এইবার এটা এন্ট্রি এখানে আমি আর কিছু লিখছি না।
এইবার ধরে নিন এইগুলো কোনো একটা মানে প্রতিটা হচ্ছে কিছু একটা ডিপার্টমেন্ট। এটা ধরে নিন আইটি ডিপার্টমেন্ট। ওকে, আইটি ডিপার্টমেন্ট। তারপরে হচ্ছে ধরে নিন আইটি ডিপার্টমেন্ট মধ্যে অনেক রকম ডিভাইড হতে পারে, যেরকম হচ্ছে আপনার নেটওয়ার্কিং টিম আছে একটা, তারপরে আপনার আছে হচ্ছে ডেভেলপার টিম আছে, ঠিক আছে, অনেক ধরনের টিম থাকে আলাদা আলাদা আইটিতে। তো সমস্ত কিছু নিয়ে আইটি ডিপার্টমেন্ট ওটা হলো। এরা ধরে নিন এখানে কোম্পানি সিইও বসছে। ওকে, আর ধরে নেওয়া যাক এটা হচ্ছে মার্কেটিং। ওকে, এটা হচ্ছে মার্কেটিং, আর এটা হচ্ছে আমাদের মিটিং রুম। ওকে, তো জেনারেলি কি হয়, ছোটোখাটো যদি মানে খুব একটা বিশাল বড় আমি এখানে ধরছি না কিছু, যদি জেনারেলি একটা ছোটোখাটো কোম্পানি হয় তাদের মানে বেসিক্যালি এইরকম টাইপেরই একটা ইনফ্রাস্ট্রাকচার তাদের হয়। কিছু কিছু কোম্পানি আছে যাদের ডেটা সেন্টারের পুরো আলাদা একটা বিল্ডিং থাকে। তো যেমনই হোক, আমাদের মেন যেটা বোঝার উদ্দেশ্য ডেটা সেন্টার নিয়ে, তো এই কোম্পানিটা এবিসি কোম্পানি কি করছে, ই কমার্স, তারা বিভিন্ন প্রোডাক্ট সেল করে। এটা হচ্ছে তাদের ধরে নিন মেন অফিস, যেখানে ডেটা সেন্টারটাও আছে প্লাস বাকি কিছু মানে স্টাফ বসে। এছাড়াও এদের ওয়্যার হাউস থাকবে যেখানে সমস্ত প্রোডাক্ট ইয়ে থাকে, তো আরও কিছু থাকে, ওগুলোতে গিয়ে আমাদের লাভ নেই। আমাদের মেন ফোকাস হচ্ছে কোথায়, এই ডেটা সেন্টারের মধ্যে। ডেটা সেন্টারে এবারে কি হচ্ছে, যখন আপনি মানে এবিসি কোম্পানি আছে, এবিসি কোম্পানির কি আছে, একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে abc.com। সাপোজ আমি এক্সাম্পল দিলাম abc.com। এইখানে কি হয়, অনেক ভিজিটার্স প্রতিদিন ভিজিট করে, অনেক ভিজিটার্স মানে প্রতিদিন, মানে আমি প্রথমেই বললাম যে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড খুব বড় কোম্পানি। তো প্রতিদিন মানে প্রতি মিনিটে কয়েক লক্ষ লক্ষ ইউজার ভিজিট করছে ওয়েবসাইটটাতে। তো সাধারণত কি হবে, এই যে ওয়েবসাইটটা আছে, সে যে ওয়েবসাইট বানাবে, আমরা যে জেনারেলি ওয়েবসাইট ওপেন করি, কোনো একটা যে কোনো ওয়েবসাইট যদি আমরা ওপেন করি, সাপোজ যদি আমরা এক্সাম্পল দিই facebook.com-এর, তো ফেসবুকেরও কিন্তু একটা বিশাল হিউজ পরিমাণ ট্রাফিক প্রতি মানে মিনিটে ট্রাফিক আছে ফেসবুকের মধ্যে। এবং সেটা হ্যান্ডেল করার জন্যে তার জন্য প্রপার একটা ইনফ্রাস্ট্রাকচার ফেসবুককে তৈরি করতে হয়েছে। এমন নয় যে একটাই পার্টিকুলার সার্ভারের মধ্যে ফেসবুক চলছে, তাহলে তো একদম সার্ভারটা মানে চলবেই না, ঠিক আছে। জেনারেলি কী হয়, যদি কখনো কোনো ওয়েবসাইটে হিউজ ট্রাফিক থাকে, তার ব্যাক এন্ডে অনেক কিছুই করতে হয়, কনফিগারেশন, একটা আলাদাই পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়। তো কি করেছে এই কোম্পানিটা, একটা ডেটা সেন্টার তৈরি করবে ভাবলো। এবং ডেটা সেন্টার তৈরি করবে মানে হচ্ছে একটা ডেটা সেন্টারের মধ্যে কি কি থাকে সবার প্রথম দেখতে হবে। ফার্স্ট অফ অল থাকে হচ্ছে র্যাক, থাকে র্যাক। র্যাক মানে কি বোঝানো হচ্ছে, র্যাক হচ্ছে নেটওয়ার্ক র্যাক, ঠিক আছে, আমি একটু ছোটো ছোটো করে ড্র করছি। র্যাক হচ্ছে, র্যাকের মধ্যে কি হয়, আমরা সার্ভার, নেটওয়ার্কিং ইকুইপমেন্ট, এই সমস্ত জিনিস ইনস্টল করি। আপনি যদি র্যাক কখনো না দেখে থাকেন তাহলে আমি একটা ইমেজ দিয়ে আপনাকে দেখাচ্ছি। ডেটা সেন্টারের ছবি যদি কখনো আপনি দেখে থাকেন তাহলে হয়তো আপনি র্যাক সম্পর্কে বুঝতে পারবেন। আমি জাস্ট কয়েকটা র্যাক এখানে ড্র করছি। তো এই র্যাকে এক একটা র্যাক এক এক রকম হতে পারে। আমি যদি একটু গুগল খুলে আপনাকে একটা র্যাকের ছবি দেখাই, তাহলে আমি এখানে জাস্ট লিখলাম নেটওয়ার্ক র্যাক, এরকম লিখে যদি সার্চ করি আর চলে যাই ইমেজের মধ্যে, তাহলে আপনি দেখতেই পাবেন বেসিক্যালি র্যাক এরকম টাইপের দেখতে হয়। এগুলো ছোটো ছোটো র্যাক দেখাচ্ছে, এরকম টাইপের হয় বেসিক্যালি দেখতে র্যাক। ওকে, তো এগুলোর সাইজ ম্যাটার করে। ডেটা সেন্টার যদি হয় সেখানে বড় বড় র্যাক থাকে, এবার এগুলো খুব ছোটো ছোটো র্যাকের ইমেজ এসছে। তো জেনারেলি র্যাক সাইজে অনেকটাই বড় হয়, ডিপেন্ড করে যে আপনার কীরকম টাইপের কি ডিভাইসেস লাগছে তার উপর ডিপেন্ড করে র্যাকের সাইজ ভ্যারি করে। ওকে, তো জেনারেলি এরকম হয়, এই যে যে ইমেজটা আমি দিয়েছি এরকম র্যাক পরপর থাকে, এর মধ্যে আমরা বিভিন্ন ডিভাইসেস ইনস্টল করি, মানে সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, এই সমস্তগুলো, যাতে মানে এই র্যাকগুলো এমনভাবেই তৈরি হয় যাতে আমরা সমস্ত ডিভাইসগুলো সেখানে ইনস্টল করতে পারি, তার জন্যে সেরকম ব্যবস্থা থাকে, ঠিক আছে। আপনি যেখানে ইচ্ছা তো সার্ভার আর রেখে দেবেন না একটা মানে ডেটা সেন্টারের মধ্যে, আপনাকে প্রপারলি সেটাকে রাখতে হবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে, যাতে পরে অ্যাক্সেসেবল করতে সুবিধা হয়। যেরকম এই একটা এক্সাম্পল দেখুন, যে ইমেজগুলো খুবই ছোটো ছোটো আসছে, এই জন্যে ঠিকঠাকভাবে একটা ঠিক মানে একটা ভালো মতো ইমেজ আমি পাচ্ছি না।
যাই হোক, আশা করি আপনি বুঝতে পেরেছেন র্যাক অ্যাকচুয়ালি কীরকম দেখতে হয়। তো দেখুন এখানে ছোট্ট একটা দিয়েছে, যেরকম এরকম ছোট্ট একটা র্যাকের এক্সাম্পল দিয়েছে কীভাবে ডিভাইস রেখেছে। আর এইটা একটা দেখুন এক্সাম্পল আছে, এরকম হয়। তো এখানে পার্টিকুলার যে ইকুইপমেন্টগুলো থাকে, সার্ভারগুলো থাকে, ঠিক আছে, সেইগুলো লাগানোর জন্য নির্দিষ্ট এখানে ব্যবস্থা কিছু থাকে, স্ক্রু দিয়ে আমাদেরকে এগুলো লাগাতে হয়। তো তার কিছু ব্যবস্থা আছে, আমি জাস্ট আপনাকে একটা ওভারভিউ দেওয়ার জন্য র্যাকের কয়েকটা এক্সাম্পল দিলাম। তো এবার কি হচ্ছে, অনেকগুলো র্যাক আপনাকে লাগাতে হলো। তো এর মধ্যে কি আছে, সার্ভার আছে, সমস্ত র্যাকে কিছু না কিছু সার্ভার থাকবে। এবার কি এই সার্ভারে কি চলছে সেটা আমাদের দেখার মেন বিষয় নয় এখানে, বিকজ আমরা এখানে ক্লাউড কম্পিউটিং নিয়ে পড়ছি। তো তার সার্ভারের মধ্যে যা খুশি চলতে পারে। আমাদেরকে মেন যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে, আপনি একটু পরে বুঝতে পারবেন। তো আমি জাস্ট কয়েকটা এখানে ড্র করলাম, বাকিগুলো ড্র করছি না। তো প্রতিটা র্যাকেই কী হবে, কিছু সার্ভার্স থাকবে, কিছু আপনার নেটওয়ার্কিং ডিভাইসেস থাকবে। নেটওয়ার্ক ডিভাইস মানে কি বোঝাচ্ছে, সুইচ, ঠিক আছে, নেটওয়ার্ক সুইচ হয়, রাউটার হয়, লোড ব্যালেন্সার ডিভাইস হয়, ফায়ারওয়াল হয়, ঠিক আছে। যদি আপনি এগুলো কখনো না দেখে থাকেন সেটাও একবার চলুন আপনাকে দেখাই, বিকজ আমি প্রথমেই বলেছি যে এটা একদম কমপ্লিট ওই মানে ভিডিও হবে। তো এখানে A to Z আমি সমস্ত কিছু দেখাবো আপনাকে। তো নেটওয়ার্ক সুইচ যদি লেখেন আপনি, তো দেখুন এখানে নেটওয়ার্ক সুইচ কিছু এক্সাম্পল চলেছে, যেমন সিসকোর আছে, ডিলিঙ্কের একটা এসছে, তারপরে এগুলো মানে বেসিক্যালি ডেটা সেন্টারে যে সুইচগুলো ইউজ হয় সেগুলো খুব হাই এন্ড সুইচ ইউজ হয়, ঠিক আছে। সিসকো বা জুনিফার বা এইসব বড় বড় কোম্পানির সুইচ এরকম টাইপের সুইচ হয়, যেগুলো বেসিক্যালি নেটওয়ার্ক যে ট্রাফিক থাকে সেটাকে প্রপারলি ডিস্ট্রিবিউট যাতে করতে পারে, কি কোন ট্রাফিক কোন দিকে যাবে, কিভাবে যাবে, সমস্ত কিছু ডিস্ট্রিবিউট কীভাবে হবে, তো এইসব ডিভাইসের মাধ্যমে সেগুলো করা হয়। এবং নেটওয়ার্ক যে সুইচ তো দেখালাম, নেটওয়ার্ক রাউটার যদি দেখাই তাহলে সেটা বেসিক্যালি খুব একটা বোঝা এইভাবে সম্ভব নয়। রাউটার আর সুইচ দেখতে কিছুটা একই লাগে মাঝে মাঝে, বাট তাদের সামনে থেকে যদি দেখেন ফাংশন ওয়াইজ তারা তো পুরোপুরি আলাদা। তো এটা বলতে পারেন যেটা একটা রাউটার, ঠিক আছে। তারপরে এখানে আরও একটা এক্সাম্পল আছে, এটা জুনিফারের রাউটার। তো জাস্ট আমি এক্সাম্পলের জন্য দেখালাম, ঠিক আছে। এইরকম কিছু ডিভাইসেস থাকে, প্লাস ফায়ারওয়ালও ঠিক ওই রকম টাইপেরই কিছুটা দেখতে হয়, ঠিক আছে। এরকম টাইপেরই কিছু ডিভাইস হয় ফায়ারওয়াল। তো ফায়ারওয়াল কী করে, সিকিউরিটির জন্য লাগানো হয়। তো এই টোটালটা যেগুলো আমি বললাম, এই যে জিনিসগুলো র্যাকের মধ্যে সার্ভার ইনস্টল হচ্ছে, তারপরে নেটওয়ার্কিং ডিভাইসেস ইনস্টল হচ্ছে, এই সমস্তগুলো কিসের জন্য করা হচ্ছে, শুধুমাত্র আপনার যে একটা ওয়েবসাইট চলছে abc.com, এই একটা ওয়েবসাইট চালানোর জন্য আপনাকে একটা বড় ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ব্যাকএন্ডে তৈরি করতে হচ্ছে। ওকে, এবার কেন করবেন, এতগুলো সার্ভার কি সত্যিই লাগে? হ্যাঁ, এটা সত্যিই অ্যাকচুয়ালি লাগে যদি আপনার কোম্পানি অনেকটাই বড় হয়, যদি সেখানে হিউজ ট্রাফিক থাকে, তাহলে এটা তো আমি জাস্ট একটা ছোটো এক্সাম্পল দিয়েছি আর একটা জায়গার দিয়েছি। যদি আপনার কোম্পানি বিশাল বড় হয় তাহলে তো একটা লোকেশানে আপনার ডেটা সেন্টার করে কিছু লাভ হবে না, আপনাকে মাল্টিপল লোকেশানে করতে হবে। যেরকম ফেসবুকের আছে মাল্টিপল লোকেশানে ডেটা সেন্টার আছে, অ্যামাজনের আছে, ঠিক আছে। তো আমি জাস্ট ওয়ান অফ দ্য এক্সাম্পল এখানে দিচ্ছি। এইবার এই ডেটা সেন্টারের মধ্যে আর কি কি থাকে, ডেটা সেন্টারের মধ্যে থাকে এসি, অনেকগুলো এসি লাগাতে হয়, ডিপেন্ড করছে আপনার কতগুলো ডিভাইসেস আছে তার উপরে, ঠিক আছে। অনেকগুলো এসি লাগাতে হয় যাতে এই সমস্ত ডিভাইসেসগুলো কি হয়, কুল হয়, কুলিংয়ের জন্য এই ডিভাইসেসগুলো মানে যাতে ঠান্ডা হয় তার জন্য এসি আপনাকে অবশ্যই ইনস্টল করতে হবে। আমি এখানে জাস্ট 3টে এক্সাম্পল দিলাম, বাট মাল্টিপল এসি আপনাকে লাগাতে হবে, ডিপেন্ড করছে রিকোয়ারমেন্টের ওপরে। এইগুলো ছাড়া আর কি থাকে, এগুলো ছাড়া 24/7 পাওয়ার ব্যাকআপ থাকে। আমি এখানে একটা ছোট্ট করে দিচ্ছি। পাওয়ার ব্যাকআপ বলতে কি বোঝানো হচ্ছে, পাওয়ার ব্যাকআপ বলতে বোঝানো হচ্ছে যে ইউপিএস প্লাস হচ্ছে ডিজি মানে জেনারেটর, ডিজিটাল জেনারেটর যেগুলো হয়, ঠিক আছে। জেনারেটর মানে মেন পাওয়ার যদি ফেলুয়ার করে, সাপোজ আপনার বাইরে থেকে তো কোনো একটা পাওয়ার কানেকশন আসছে সেই ডেটা সেন্টারে, সেটা যদি কখনো ফেল করে তাহলে তো আপনার সার্ভারগুলো সব বন্ধ হয়ে যাবে। আর ইউপিএস আপনার কতক্ষণ ব্যাকআপ দেবে, পুরো তো ব্যাকআপ দেবে না। তো আপনাকে একটা অবশ্যই, এটা আমি একটা ডিজি বলেছি, মাল্টিপল জেনারেটর লাগানো হয়, প্রাইমারি জেনারেটর, ব্যাকআপ জেনারেটর, এরকম অনেক কিছু ব্যাপার থাকে। তো কী হয় জেনারেলি একটা ডেটা সেন্টারে আমি বলছি, যখনই সাপোজ ধরে নিন পাওয়ার কাট হলো, তখন কি হচ্ছে, এই সমস্ত সার্ভার সুইচ করে যায় হচ্ছে ইউপিএস পাওয়ারে, ঠিক আছে। সুইচ করে ইউপিএস পাওয়ারে চলে আসে। এই যে ধরে নিন ইউপিএসের জন্য একটা আলাদা রুম থাকে, আমি এখানে সমস্তগুলো একই জায়গাতে দেখাচ্ছি, বাট অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ কী হয়,
এই সমস্ত কিন্তু আলাদা আলাদা হয়, মানে ডিজির জন্য আলাদা পুরো রুম থাকতে পারে, একটা আলাদা রুম বলতে ওটা খোলামেলা জায়গাতেই হয় বেশিরভাগ। ইউপিএসের জন্য একটা পুরো আলাদা সেকশন থাকে, ব্যাটারির জন্য আলাদা সেকশন থাকে, বিশাল বড় বড় মানে সেট আপ করতে হয় তার জন্যে। তো যখনই পাওয়ার কাট হয়, জেনারেলি পাওয়ার কাট খুব একটা হয় না, ডিপেন্ড করে সেটা কোন সিটিতে, সেই সিটিতে কেমন পাওয়ার সাপ্লাই কী আছে ডিপেন্ড করছে কান্ট্রি ওয়াইজ। বাট যদি কখনো পাওয়ার ফেলুয়ার হয় বা পাওয়ার ফ্ল্যাকচুয়েশন হয়, তো সার্ভার কী হবে, হট করে রিস্টার্ট হয়ে যাবে। এবং প্রতিটা সার্ভারে কি হয়, একটা করে মেন, মানে দুটোই বলতে পারেন মেন, একটা করে মানে দুটো পাওয়ার সাপ্লাই থাকে এই ধরনের একটা সার্ভার। ঠিক আছে, এই সার্ভারে কী হবে, দুটো করে পাওয়ার সাপ্লাই থাকে। দুটো করে পাওয়ার সাপ্লাই মানে আমি এটা বোঝাতে চাইছি যে সাপোজ আপনার বাড়িতে টিভি আছে, সেই টিভিতে একটা প্লাগ পয়েন্ট আছে, সেটা আপনি ইলেকট্রিক প্লাগে লাগান আর চালু হয়ে যায় টিভিটা। তো ধরে নিন আপনার টিভিতে দুখানা প্লাগ পয়েন্ট আছে। তো আপনি যদি কি করেন, সেই দুটো প্লাগ যদি দুটো মানে দুটো পয়েন্ট যদি দুটো প্লাগে লাগিয়ে দেন, তাহলে কী হবে, যদি কখনো একটা প্লাগ সাপোজ আপনি খারাপ হয়ে গেল, আর একটা দিয়ে কিন্তু টিভি অটোমেটিক চলবে। জেনারেলি টিভিতে সব হয় না, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বললাম। তো এখানে কি হয়, সার্ভারের পেছন দিকটাতে যে পাওয়ারের পোর্শনটা থাকে, সেখানে সবসময় দুটো করে পাওয়ারের পয়েন্ট থাকে। এবং এই দুটো পাওয়ার পয়েন্ট কি হয় জেনারেলি, মানে যে ইউপিএসগুলো হয়, ইউপিএসেরও অনেক ডিভাইডেশন আছে। ইউপিএসের মধ্যে প্রাইমারি ইউপিএস আছে, সেকেন্ড মানে প্রাইমারি ঠিক বলা চলে না, ধরে নিতে পারেন যে ইউপিএস 1, ইউপিএস 2, ইউপিএস 3 এইভাবে ডিভাইড করা থাকে। যে এমন নয় যে সমস্ত সার্ভার একই ইউপিএসের মধ্যে চলছে, মানে একটা কি হয়, ডেটা সেন্টারের মধ্যে মাল্টিপল ইউপিএস লাগানো থাকে। ঠিক আছে, এইবার প্রতিটা সার্ভারকে কি করা হয়, প্রতিটা সার্ভারকে একটা আলাদা আলাদা ইউপিএসের সাথে কানেক্ট করা হয়। ঠিক আছে, চলুন আমি এটা একটু অন্য জায়গাতে এক্সাম্পলটা যদি দিই, তাহলে আপনি একটু ভালো বুঝতে পারবেন ব্যাপারটাকে। আমি যদি এক্সাম্পলটা একটু এই সাইডে এসে দিই, ধরে নিন আপনার কাছে কি আছে, একটা সার্ভার আছে, এই হচ্ছে আপনার সার্ভার। এই সার্ভারে কি হয়, দুটো করে পাওয়ার পয়েন্ট করা থাকে। ঠিক আছে, দুটো পাওয়ার পয়েন্ট থাকে, মানে দুটো দিয়েই পাওয়ার যাচ্ছে সার্ভারে। এবং একটা ডেটা সেন্টারে কী হয়, মাল্টিপল ইউপিএস থাকতে পারে। ঠিক আছে, দুটো থাকতে পারে, তিনটে ইউপিএস থাকতে পারে, ডিপেন্ড করছে। ওকে, তো কি হয় জেনারেলি, এটা ধরে নিন ইউপিএস 1, ওকে, এটা হচ্ছে আপনার ইউপিএস 2, আর এটা ধরে নিন ইউপিএস 3। এইবার কি হচ্ছে, ইউপিএসগুলো মানে পাওয়ারে যাচ্ছে, প্রথমত পাওয়ারের দিকে কোথাও মানে বিশেষ কিছু পয়েন্ট করা থাকে, যেগুলো ধরে নিন এটা একটা পাওয়ারের কিছু একটা ইয়ে করা, যেখানে কি হচ্ছে এই ইউপিএসগুলো কানেক্ট হচ্ছে, ইউপিএসগুলো এখানে কানেক্টেড আছে। ঠিক আছে, এটা যারা ইলেকট্রিশিয়ান তাদের মানে করার দায়িত্ব, আমি জাস্ট আপনাকে ইনফ্রাস্ট্রাকচারটা বোঝাচ্ছি যে কী হয় অ্যাকচুয়ালি একটা রিয়েল ডেটা সেন্টারের মধ্যে। তো এখানে কি হচ্ছে, ইউপিএসগুলো কোথায় কানেক্টেড থাকে, ইউপিএসগুলো কানেক্টেড থাকে হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই থেকে। ওকে, এটা ধরে নিন মেন পাওয়ার সাপ্লাই, এটা আমি লিখে দিই একটু নিচের দিকে। আচ্ছা, এটা একটু ছোটো হাতের বড় হাতের হয়ে গেছে, এটা একটু ঠিক করে দিই, মেন পাওয়ার সাপ্লাই। ওকে, তো মেন পাওয়ার সাপ্লাইটা মানে কি, মেন পাওয়ার সাপ্লাই মানে হচ্ছে যেটা ইলেকট্রিসিটি বাইরে থেকে আসছে, যেমন আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আসছে কোনো একটা জায়গা থেকে, বাইরে কোনো কানেকশন থেকে, সেটা গভর্নমেন্ট দিক বা প্রাইভেট হোক, ঠিক সেরকমই ডেটা সেন্টারের মধ্যেও মেন পাওয়ার সাপ্লাই একটা থাকে, সেটা মাল্টিপলও হতে পারে। ঠিক আছে, আলাদা আলাদা কোম্পানিরও হতে পারে। তো ইউপিএসগুলো কী হয়, ইউপিএসের সাথে ব্যাটারি কানেক্টেড থাকে, এই হচ্ছে ইউপিএস, তার সাথে অনেক ব্যাটারি কানেক্টেড থাকবে, প্রতিটা ইউপিএসের সাথে আলাদা আলাদা ব্যাটারি কানেক্টেড থাকবে, অনেকগুলো করে ব্যাটারি থাকে, সেটা ডিপেন্ড করছে ইউপিএসের ক্যাপাসিটির ওপর। এই ইউপিএসের সাথেও অনেকগুলো ব্যাটারি কানেক্টেড থাকবে, এগুলো হচ্ছে সব ব্যাটারি। ঠিক আছে, এগুলো সব হচ্ছে ব্যাটারি। আর যেটা হয়, ইউপিএসগুলো কানেক্ট থাকে কোথা থেকে, মেন পাওয়ার সাপ্লাই থেকে। কারণ ব্যাটারিগুলো কি হয়, অল টাইম চার্জ হয় না, চার্জ ফুল হয়ে গেলে তো আর চার্জ হয় না। বাট কি হয়, ইউপিএসের মধ্যে কিছু টেকনোলজি আছে যেটা কি করছে, মেন পাওয়ার সাপ্লাইটা কি করছে, ডাইরেক্ট আপনার যখন কি হয়, দেখুন একটু ভালো করে বুঝতে হবে, মেন পাওয়ার সাপ্লাই থেকে আপনার কানেক্টেড আছে ইউপিএস থেকে যাচ্ছে আপনার এখানে কোনো একটা পাওয়ারের কিছু সিস্টেম করা আছে, সেখান থেকে আপনার কি হচ্ছে, আপনার সার্ভারে যাচ্ছে। ওকে, সার্ভারে এখানে যাচ্ছে। বাই চান্স ধরে নিন এই পাওয়ার কাট হয়ে গেল কোনোভাবে, ঠিক আছে, এটা একটু আমি কালারটা চেঞ্জ করে বোঝাই,
ধরে নিন মেন পাওয়ার ফেল করে গেল কোনোভাবে, তো মেন পাওয়ার ফেল মানে সমস্ত এবার কি হলো, ইউপিএসগুলো আর পাওয়ার পাচ্ছে না। জেনারেলি কী হয়, মেন পাওয়ার ইউপিএসে যায়, ইউপিএস থেকে ডাইরেক্ট ইউপিএসের মধ্যে আপনার পাওয়ারটা যাচ্ছে, তারপরে ডাইরেক্ট চলে যাচ্ছে এখানে। এখানে কি সার্ভার ডাইরেক্ট মেন পাওয়ার থেকেই চলে জেনারেলি সবসময়, ঠিক আছে। এবার কি হয়, যদি কখনো পাওয়ারের ফ্ল্যাকচুয়েশন হয় সেটাও কিন্তু ইউপিএসেরই দায়িত্ব, ইউপিএসই সেটা পাওয়ারটাকে মেনটেন করে, ভোল্টেজটাকে সমস্ত কিছু দেখে, ডিপেন্ড করে ইউপিএসের মডেলের ওপরে। তো এখানে কি হচ্ছে যে মেন পাওয়ার যদি কাট হয়ে গেল কোনো কারণে, ঠিক আছে, সেটা ফ্ল্যাকচুয়েশন হোক, কাট হোক, কিছু একটা কারণে যদি কাট হয়ে যায় কখনো, তাহলে কি হবে, ইউপিএস তো আর পাওয়ার পাচ্ছে না। তখন কি করে ইউপিএস খুব কয়েক সেকেন্ড, মানে কয়েক সেকেন্ড তো বলবো না, কয়েক মিলি সেকেন্ডেরও কম টাইমের মধ্যে ইউপিএস সুইচ করে দেয় ব্যাটারিতে। তখন কি হয়, ব্যাটারি থেকে ডাইরেক্ট পাওয়ারটা চলে যাচ্ছে এদিকে। ওকে, এই ব্যাটারি থেকে ডাইরেক্ট পাওয়ার এদিকে যাচ্ছে। ওকে, তো এবার কি হচ্ছে, আপনার সার্ভার কিন্তু ডাউন হবে না কখনোই। ইউপিএস টেকনোলজিটা এইভাবেই তৈরি যে কখনোই ও ডাউন হতে দেয় না, ঠিক আছে। সেটা একটা আলাদা ইলেকট্রনিক্সের ম্যাটার, সেটাতে তো আমি যাচ্ছি না, এবং সেটা আমি ইন ডিটেলস অত জানিও না, ওটা ইলেকট্রনিক্স যারা বোঝে তাদের মানে বোঝার ব্যাপার ওটা। তো যখনই আপনার মেন পাওয়ার কাট হচ্ছে, ইউপিএস স্পট করে সুইচ করে দিচ্ছে ব্যাটারিতে। আপনার সার্ভার কি হচ্ছে, দুটো পাওয়ার থাকে, দুটো পাওয়ার সাপ্লাই। তো এই যে পাওয়ার সাপ্লাইটা আছে, ধরে নিন এটা আছে আপনার ইউপিএস 1 থেকে, ধরে নিন এখান থেকে কানেক্টেড আছে, এইভাবে কানেক্ট করতে হয় বেসিক্যালি। আর একটা যে পাওয়ার সাপ্লাই আছে সেটা ধরে নিন ইউপিএস 3 থেকে কানেক্টেড আছে। এইরকমও সিনারিও হয় যে কখনো কখনো ইউপিএস 1 হয়তো ব্যাটারিতে সুইচ করলো না, মানে মেন পাওয়ার কাট হয়ে গেল, ব্যাটারিতে সুইচ করতে পারলো না, মেন পাওয়ার মানে পুরোটাই ডাউন হয়ে গেল ইউপিএসটা। তো তখন কী হবে, আপনার যদি দুটো পাওয়ারই, এই সার্ভারের যদি দুটো পাওয়ারই ইউপিএস 1 থেকে কানেক্টেড থাকে, তাহলে তো সার্ভারটা বন্ধ হয়ে গেল আলটিমেটলি। তো সেটা যাতে না হয় এই জন্য কী করা হয়, সবসময় সার্ভারগুলোকে মাল্টিপল ইউপিএস থেকে, আলাদা আলাদা ইউপিএস থেকে কানেক্ট করার জন্য রিকমেন্ড করা হয়, আর এবং এটাই করা হয় জেনারেলি, ঠিক আছে। তো এই ইউপিএস যদি পাওয়ার সুইচ না করতে পারে ব্যাটারিতে, তাহলে এই ইউপিএসটা হয়তো নিশ্চয়ই করবে, ঠিক আছে। এরকম জেনারেলি হয় না যে দুটো ইউপিএস 3টে ইউপিএস একসাথে সমস্ত কিছু ডাউন হয়ে গেছে, ঠিক আছে। তো তখন কি হবে, আপনার সার্ভার কিন্তু জেনারেলি যে কোনো একটা পাওয়ার থেকেই চলে অল টাইম, আর একটা পাওয়ার স্ট্যান্ড বাই মোডে চলে সবসময়, ঠিক আছে। যদি এটা অ্যাক্টিভ থাকে তাহলে এটা স্ট্যান্ড বাইতে চলে যাবে, এই পাওয়ারটা স্ট্যান্ড বাইতে চলে যাবে। আর এটা যদি পাওয়ার মেন হয়ে যায় তখন এটা আবার স্ট্যান্ড বাইতে চলে যাবে। এইভাবে টোটাল সুইচিং হয় সার্ভারের ভেতরে, মানে যখন পাওয়ার সাপ্লাই লাগানো থাকে, ঠিক আছে। তো আপনি বুঝতে পারছেন, টোটাল একটা সিনারিও আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে মানে পাওয়ারের ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট একটা ডেটা সেন্টারের মধ্যে। মানে সার্ভার ডাউন হতে দেওয়া যাবে না, আর সার্ভার যদি হঠাৎ করে ডাউন হয়ে যায় সেখানে কিন্তু অনেকটা লস হয়। লস বলতে কোনো ডেটা ধরে নিন ওই সময় কোনো ডেটা রিড রাইট কিছু একটা হচ্ছিল, তো ডেটা কোরাপ্ট হয়ে যাওয়ার চান্সেস অনেকটা বেশি থাকে, প্লাস আরও অনেক কিছু ইস্যুস আছে, আমি নিজে চোখে দেখেছি, ঠিক আছে। আমি নিজে এরকম অনেক প্রবলেম ফেস করেছি, যেখানে ইউপিএস পাওয়ার সাপ্লাই মানে সুইচ করতে পারিনি, পুরো ইউপিএস ডাউন, তার সাথে সাথে পুরো ডেটা সেন্টারের মানে অর্ধেক সার্ভার ডাউন হয়ে গেছে। এরকম প্রবলেম আমি ফেস করেছি বহুবার। রিয়েল লাইফে কাজ করতে গেলে এইসব প্রবলেম ভরে ভরে চোখে দেখতে পাবেন। ওকে, তো আপনাকে আমি ডেটা সেন্টার বোঝাতে গিয়ে অনেক কিছুই বুঝিয়ে দিলাম। এখানে ইমেজটাকে একটু ছোট করে নিই আমরা। তো তাহলে এখানে কি বুঝলাম আমরা, যে একটা ডেটা সেন্টার তৈরি করতে গেলে সেখানে কিন্তু তার পেছনে অনেক কিছুই আমাদেরকে মাথা লাগাতে হয়, প্লাস এই ইউপিএস আমি বললাম। এবার কি হচ্ছে, মেন পাওয়ার সাপ্লাই যখন কাট হয়ে গেল, এখানে যেটা আমি বোঝালাম মেন পাওয়ার সাপ্লাই কাট হয়ে গেছে, এবারই এই ইউপিএসে যখন সুইচ করে যাচ্ছে একটা সার্ভার, তখন কি হচ্ছে যে আপনার ইউপিএসে কিন্তু খুব একটা বেশি ব্যাকআপ দেবে না, সার্ভারগুলো প্রচণ্ড পরিমাণে পাওয়ার কনজাম করে। মানে একটা সার্ভার ধরে নিতে পারেন যে 1500-2000 ওয়াট হতে পারে, ঠিক আছে। ডিপেন্ড করছে সার্ভারে কত কি ডিভাইসেস লাগানো আছে, সার্ভারের উপরে লোড কতটা আছে, সমস্ত কিছু ডিপেন্ড করে তার হচ্ছে ওয়াটটা ডিপেন্ড করে, ঠিক আছে। তো 2000 ওয়াট ধরে নিন হতে পারে, মানে একটা মাইক্রো ওভেন 2000 ওয়াটেরও হয়, সেই যতটা পাওয়ার কনজাম করছে একটা সার্ভারও ঠিক ওরকমই পাওয়ার কিন্তু টানে। এবার এখানে তো আমি একটা সার্ভার এক্সাম্পল দিয়েছি, এখানে মাল্টিপল সার্ভার থাকবে, অনেক সার্ভার। তো সেক্ষেত্রে একটা ব্যাটারির পক্ষে, মানে যতই আপনি ইউপিএস লাগান আর ব্যাটারি লাগান, তাদের পক্ষে কখনোই সম্ভব নয় যে কন্টিনিউয়াস সেই ব্যাটারি ব্যাকআপে সার্ভারগুলোকে চালানো। তো এর জন্য কী করতে হয়, আমাদেরকে আবার এখানে একটা ডিজি লাগাতে হয়, ডিজি মানে জেনারেটর। আমাদেরকে কী করতে হয়, জেনারেটর লাগাতে হয়। তো জেনারেটর দিয়ে তখন আমাদের জেনারেটর চালাতে হয়, সেই জেনারেটর আবার কী করে, পাওয়ারটাকে অটোমেটিক্যালি সুইচ করে ডাইরেক্ট তখন সার্ভারগুলো কী হচ্ছে, জেনারেটরে চলছে।
তো এখানে অনেক কিছু ব্যাপার আছে, কোন পাওয়ার কীভাবে কি আসবে সেগুলো ইলেকট্রিশিয়ানের ব্যাপার, বাট আমি আপনাকে বোঝাচ্ছি যাতে আপনি ইনফ্রাস্ট্রাকচারটা বুঝতে পারেন যে কি হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই হচ্ছে গেল একটা ডেটা সেন্টারের মধ্যে কি কি থাকে। এসি তো গেল, ঠিক আছে। তারপরে তো আমি এটাও বলিনি, যখনই আপনার পাওয়ার কাট হচ্ছে তখন আপনার জেনারেটরগুলো মানে এসিগুলো বেসিক্যালি জেনারেটরেই চলে, বিকজ এইরকম কখনোই সম্ভব নয় যে আপনার পাওয়ার কাট হয়েছে কোনো কারণে, সমস্ত এসি বন্ধ হয়ে গেছে আর শুধুমাত্র সার্ভারগুলো চলছে জেনারেটারে, তাহলেও কিন্তু সমস্যা আসবে, কারণ সার্ভারগুলো প্রচণ্ড পরিমাণে হিট জেনারেট করে। এবং মানে যদি কখনো রিয়েল লাইফে এরকম চান্স হয় আপনার কোনো একটা সার্ভারের পেছন দিকে গিয়ে একটু দাঁড়িয়ে দেখবেন যে কীরকম হিট, গরম কীরকম বেরোচ্ছে, ঠিক আছে। প্রচণ্ড প্রসেসিং হয়, প্রচণ্ড পরিমাণে হিট হয়, তো এরকম অনেক কিছুই ব্যাপার হয়। তো এসিও আপনাকে অল টাইম চালিয়ে রাখতেই হবে, সে মানে যাই কিছু হয়ে যাক, না হলে কিন্তু সার্ভারগুলো এমনিতেও মানে যদি পাওয়ারও পায় তাও বন্ধ হয়ে যাবে, রিস্টার্ট হতে থাকবে অত্যাধিক গরম হয়ে যাওয়ার পরে। তো টিপিক্যালি একটা ডেটা সেন্টার এই টাইপের কনসেপ্টের ওপরেই চলে। আমি এখানে একটা খুব ছোটোখাটো এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। আরও অনেক কিছু ব্যাপার আছে, এসি সার্ভিসিংয়ের ব্যাপার আছে, তারপরে ইউপিএস সার্ভিসিংয়ের ব্যাপার আছে, ডিজি মানে জেনারেটর যে হয় সেটা সার্ভিসিংয়ের ব্যাপার আছে, প্লাস হচ্ছে সার্ভারেরও প্লাস আপনার মেনটেনেন্সের ব্যাপার আছে। মেনটেনেন্স বলতে কিছু হার্ড ডিস্ক হয়তো খারাপ হয়ে গেল, কোনো সার্ভারে কিছু একটা প্রবলেম হলো, এই ধরনের টুকিটাকি প্রবলেম একটা ডেটা সেন্টারের মধ্যে কিছু না কিছু লেগে থাকে মাঝে সাঝে, এমন নয় যে রোজই হয়, বাট হয় প্রবলেম, এবং সেটা কিন্তু আপনাকেই মেনটেন করতে হবে। এই যে এবিসি কোম্পানি আছে আমি বললাম, এনাকে মেনটেন করতে হয়, এই কিছু স্টাফ হায়ার করে রেখেছে। আমি আপনাকে এত কিছু বোঝাচ্ছি এইটাই কারণে যাতে আপনি ক্লাউড কম্পিউটিংটা বুঝতে পারেন। অনেক ভিডিও আপনি দেখেছেন হয়তো যেখানে ক্লাউড কম্পিউটিং একদম শুরু করে দিল, এই হচ্ছে AWS, এই হচ্ছে অ্যাজুরে, এই হচ্ছে ওরাকেল, গুগল, ব্যাস তারপরে আপনি বুঝতে শুরু করে দিলেন। বাট রিয়েল যদি বুঝতে হয় ক্লাউড কম্পিউটিং, তাহলে আপনাকে একদম গোড়া থেকে বুঝতে হবে, মানে এটা কোথা থেকে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে আর কেনই বা ক্লাউড আমি শিখতে যাব, কেনই বা বেনিফিট কী আছে ক্লাউডে, এইটা বুঝতে গেলে আপনাকে এত কিছু অ্যাকচুয়ালি বুঝতে হবে, ঠিক আছে। যদি আপনি রিয়েল লাইফে কাজ করতে যান, এগুলো যদি না বোঝেন তাও চলবে, তাও কিন্তু কাজ করতে পারবেন, বাট আপনার সবসময় একটা নলেজ কিন্তু কমতি থেকে যাবে। এই জন্য আমি এত কিছু এই যে পাওয়ার মাওয়ার এই সব দিয়ে জেনারেলি কেউ কোনোদিনও বোঝায় না যে ইউপিএস আছে, ওই আছে, সেই আছে, এগুলো কেউ কোনো দিনও আপনাকে বোঝাবে না। আমি কাজ করি ডেটা সেন্টারে, তাই জন্য আমি আপনাকে এখানে বোঝাচ্ছি যে কি হয় অ্যাকচুয়ালি। ওকে, তো এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই আইটি টিম কী করছে, কন্টিনিউয়াসলি মনিটরিং করে, এরা মনিটরিং করছে এবং দেখছে সমস্ত সার্ভার আপ আছে কি না, সব ঠিকঠাক চলছে কি না, এই সমস্ত কিছু আইটি ডিপার্টমেন্ট দেখছে। তো এখানে কিছু লোড ব্যালেন্সার থাকে। আচ্ছা, এখানে তো আরেকটা জিনিস বলা হয়নি যেটা মেন, সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশান। কী হয়, আমাদের তো ইন্টারনেট ছাড়া চলবেই না, ইন্টারনেট ছাড়া তো একটা ডেটা সেন্টার তাহলে আর মানেটাই বা কী হলো। তো এখানে মাল্টিপল ইন্টারনেট কানেকশান থাকবে অবশ্যই, একটা ইন্টারনেট কানেকশানে তো কিচ্ছু হবে না। মাল্টিপল মানে কি, একটা দুটো তিনটে চারটে ইন্টারনেট কানেকশান এখানে থাকতে পারে অবশ্যই। তো এখানে একটা ইন্টারনেট কানেকশান এসছে, আর একটা এসছে, তারপরে আরও একটা ইন্টারনেট কানেকশান, এইভাবে এসছে মাল্টিপল, বিকজ হতেই পারে যে কোনো একটা ইন্টারনেট কানেকশান ডাউন হতেই পারে, এটা হয় জেনারেলি। ইন্টারনেট কানেকশান কোনো একটা ডাউন হলো বা কিছু একটা প্রবলেম হলো, তাহলে যাতে আপনার আর একটা দিয়ে ব্যাকআপ চলে যায়। তো এখানে বেসিক্যালি কী হয়, লোড ব্যালেন্সিং করা থাকে আইএসপি প্রোভাইডারের মধ্যে, যাতে কোনো একটা ডাউন হলে সুইচ হয়ে যায় অটোমেটিক্যালি, আর একটা দিয়ে ট্রাফিকটা বেরিয়ে যায়, এরকম একটা সিনারিও করানো থাকে ডেটা সেন্টারের মধ্যে। ওকে, তো মাল্টিপল আইএসপি থাকবে, তো আইএসপি থেকে আপনাকে লিজ লাইন নিতে হবে। লিজ লাইন মানে সেখানে ডেডিকেটেড কানেকশান নিতে হয়, তার জন্য ভালো চার্জেস কিন্তু পে করতে হয়, অনেকটা হিউজ চার্জেস পে করতে হয়। এবং আর কি কি থাকে একটা ডেটা সেন্টারের মধ্যে, আমি সব কিছুই মোটামুটি চেষ্টা করেছি কভার করার জন্য। এসি এই জিনিসগুলো তো বললাম, এগুলো ছাড়া আরও কিছু মেনটেনেন্স থাকে, সেগুলো আমি অত ডিটেলসে যাচ্ছি না আর। অ্যান্ড অ্যাট দি এন্ড কী সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, অ্যাট দি এন্ড সার্ভিস যেটা আমরা পাচ্ছি এই ডেটা সেন্টার থেকে, সেটা হচ্ছে এই কোম্পানিটা কী করছে, আমাদের এই কোম্পানিটা সেল করছে, প্রোডাক্ট সেল করছে। হিউজ পরিমাণ ট্রাফিক আসছে এই ওয়েবসাইটের মধ্যে, এবং সেই ট্রাফিকটাকে যাতে প্রপারলি সমস্ত ইউজারের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারে, এমন যেন না হয় যে একটা ইউজার একটা সাইট মানে আপনার ওয়েবসাইট খুলতে পারলো, আরেকজনে খুলতে পারলো না, আরেকজন অর্ডার করতে গিয়ে দেখলো ওয়েবসাইট আনরিচেবল, এরকম যদি হয়ে যায় তাহলে তো ফার্স্ট অফ অল আপনার ইউজারের যে ট্রাস্ট, ইউজার যদি দেখে যে কোনো ওয়েবসাইট অর্ধেক টাইম খোলে না, অর্ধেক টাইম ঠিকঠাকভাবে লোড হয় না, বা কিছু করতে গেলে এরর চলে আসে, এই সমস্ত কিছু যদি হয় তাহলে কিন্তু ইউজার আপনার থাকবে না, আর আপনার বিজনেসটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। তো
মানে এরকম যাতে কখনো না হয় তার জন্য আপনাকে ব্যাকএন্ডে একটা বড় সড়ো এরকম সেট আপ কিন্তু করতে হয়, জেনারেলি এটা করতে হয় যদি কোম্পানি অনেক বড় হয় তাহলে। ওকে, তো আপনাকে একটা ডেটা সেন্টারের আমি এক্সাম্পল দিলাম, এত কিছু আপনাকে হেডেক নিতে হচ্ছে। প্লাস এখানে আরও কিছু জিনিস বলে রাখি যেগুলো কেউ বলে না, সেটা হচ্ছে ইন্সপেকশন। ডিপেন্ড করে কান্ট্রি ওয়াইজ, বাট আমি এখানে আমার যে কান্ট্রি ইন্ডিয়ার আমি বলছি, এটা সমস্ত কান্ট্রিতেই হয় জেনারেলি। কিছু দেখুন, কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে যদি আপনি একটি ডেটা সেন্টার তৈরি করেন, বা যে কোনো আইটি কোম্পানি কী হয়, আইএসও নাম শুনেছেন তো, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, নিশ্চয়ই হয়তো নাম শুনেছেন বা গুগল করে নেবেন একবার আইএসও। তো আইএসও সার্টিফাইড, আইএসওর কিছু ক্রাইটেরিয়া আছে, সেই স্ট্যান্ডার্ড ফলো করে কিন্তু আপনাকে ডেটা সেন্টার তৈরি করতে হবে। ওকে, এমন নয় যে আপনি ইচ্ছা মতো যেখানে যা খুশি লাগিয়ে দিলেন, আমার ডেটা সেন্টারে এই মানে যেখানে যা ইচ্ছা মন চাইছে তাই করলেন ডেটা সেন্টারের মধ্যে, তাহলে কিন্তু আপনার বড়সড় একটা পেনাল্টি ফেস করতে হবে গভর্নমেন্টের থেকে। তো সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, বিকজ এসব ডেটা সেন্টার তৈরি করলে তখন গভর্নমেন্টের কিন্তু আবার ইন্সপেকশনও হয় যে আপনি ডেটা সেন্টার প্রপারলি বানিয়েছেন কি না। বিকজ আপনি যখন একটা সার্ভিস পাবলিকালি দিচ্ছেন, সেই সার্ভিসের জন্যে যাতে পাবলিকের কোনো রকম ইস্যুস না আসে, বা যদি কোনো ইস্যুস আসে, আপনি পাবলিকের ডেটা স্টোর করছেন, সেই ডেটা যাতে থার্ড পার্টির কাছে চলে না যায়, কীভাবে ডেটাটাকে স্টোর করছেন, কোন থার্ড পার্টিকে ডেটা দিচ্ছেন, সমস্ত কিছু ইন্সপেকশন কিন্তু হয়। এটা গভর্নমেন্টের নিয়ম। কারণ আপনাকে তো যদি গভর্নমেন্ট যদি এটাকে আবার কন্ট্রোল না করে, তাহলে তো আবার যে যা ইচ্ছা করে ফেলবে, আপনার থেকে ডেটা নিল আর বিক্রি করে দিল। ঠিক আছে, ডেটার তো বিশাল কস্ট, মানে যদি একটা ডেটা বিক্রি করা যায় তার বিশাল কস্ট হয়, বিকজ ডেটা দিয়ে টোটাল দুনিয়া চলছে। ঠিক আছে, তো অনেক কিছু স্ট্যান্ডার্ড ফলো করে কিন্তু একটা ডেটা সেন্টার তৈরি করতে হয়, এবং এই ইন্সপেকশানগুলো মেনে চলতে হয়। ইন্সপেকশন যখন হয় সমস্ত কিছু যাতে ঠিকঠাকভাবে চলে সেগুলো দেখতে হয়। ঠিক আছে, এই সব ম্যাটার আছে, প্লাস আরও কিছু একটা ম্যাটার থাকে যদি আপনি এরকম ডেটা সেন্টার তৈরি করেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে একটা বেসিক্যালি একটা ডেটা সেন্টারের মানে কীরকম টাইপের হয়ে থাকে। ওকে, আর যদি আমরা কিছু এক্সাম্পল দেখি ডেটা সেন্টারের, সাপোজ আপনি কিছু জানেনই না ডেটা সেন্টার সম্পর্কে, আমি তো একটা জাস্ট পাতি একটা মানে ইয়ে দিয়েছি, পেন্টের মধ্যে এঁকেছি, সেখানে হয়তো ডেটা সেন্টার কীরকম টাইপের দেখতে হয় আপনি হয়তো অতটা বুঝতে পারলেন না। বাট জেনারেলি ডেটা সেন্টার দেখতে এরকম টাইপের হয়, যেগুলো হয়তো গুগলে সার্চ করে আপনি কখনো দেখেওছেন, এরকম টাইপেরই দেখতে হয়। অনেক সার্ভার, হিউজ সার্ভার এরকম পরপর থাকে, এইরকম টাইপের সমস্ত সুন্দর করে সব কিছু সাজানো থাকে, অনেক কিছু ফলো করতে হয়। তারপরে হচ্ছে আপনার ফায়ারের যে সিস্টেম, যদি কখনো আগুন টাগুন ধরে যায়, ব্যাকআপ সিস্টেম কি আছে, এই সমস্ত কিছু অনেক কিছু ম্যাটার করে। গুগলে সার্চ করলে অনেক কিছু পেয়ে যাবেন। এগুলো জাস্ট আপনি ইমেজ দেখছেন, যদি রিয়েল লাইফে কখনো সুযোগ হয় ডেটা সেন্টারে ঢুকবেন, দেখবেন খুবই মানে এটা ভালো লাগবে, একটা ভালো অনুভূতি হবে। ওকে, তো এই গেল ডেটা সেন্টারের ব্যাপার। এইবার আমরা চলে যাব ক্লাউড কম্পিউটিংয়ের উপরে। এতক্ষণ ধরে বুঝতে পারলেন ডেটা সেন্টারের ব্যাপার আপনাকে বোঝানো হলো, পাওয়ারের ব্যাপার বোঝানো হলো, পাওয়ার কেটে গেলে কী কী করতে হবে, এত কিছু কেন বুঝিয়েছি সেগুলো এখন গিয়ে আপনার কাজে লাগতে পারে যদি আপনি ভিডিওটা স্কিপ না করে দেখছেন তো। ওকে, এইবার আমরা চলে আসছি ক্লাউডের মধ্যে। তো ফার্স্ট অফ অল ক্লাউড কী জিনিস সেটা হচ্ছে সবার প্রথম কোশ্চেন। দেখুন, ক্লাউডের যদি আপনি ডেফিনেশন সার্চ করেন ইন্টারনেটে, তাহলে অনেক ডেফিনেশন পাবেন, এবং ডেফিনেশন পড়ে আমার মনে হয় না কিছু মাথায় সেইভাবে ঢুকবে। ঠিক আছে, যদি আপনার কোনো আইডিয়া না থাকে ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে, তাহলে ওই জাস্ট এক্সাম্পল মানে ডেফিনেশনই পড়বেন, পড়ে ব্যাস ওইটুকান ইন্টারভিউতে বলে দেবেন, ওর থেকে কাজ চলে গেল, বাট আপনার অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল নলেজ হয়তো কখনো ক্লিয়ার হবে না। ক্লাউডের ডেফিনেশন যদি আমি বলি তাহলে হচ্ছে ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটিং যে সার্ভিস হয় সেটাকে ওভার দি ইন্টারনেট অ্যাক্সেস করাটাকেই বলা হয় ক্লাউড কম্পিউটিং। তার মধ্যে এক্সাম্পল হচ্ছে নেটওয়ার্কিং হতে পারে, ভার্চুয়াল মেশিনস হতে পারে, তারপরে স্টোরেজ হতে পারে, এই সমস্ত যে সার্ভিসেসগুলো আছে এগুলো ওভার দি ইন্টারনেট আপনি অ্যাক্সেস করছেন, এটাকে ক্লাউড কম্পিউটিং বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা একটা ডেফিনেশন দিলাম। তো আশা করি ডেফিনেশনে আপনার কিছু মাথায় ঢোকেনি, তো ওই জন্য আমি এখানে একটা সুন্দরভাবে বোঝানোর এবারে চেষ্টা করব যে ক্লাউড কম্পিউটিং আপনি মানে কি অ্যাকচুয়ালি। তো ফার্স্ট অফ অল ক্লাউড মানে কিন্তু ডেটা সেন্টার, এই জিনিসটাকে মাথায় ঢুকিয়ে নিন। ক্লাউড
মানে হচ্ছে ডেটা সেন্টার। একটু আগে যে আপনি দেখলেন যে একটা ডেটা সেন্টার এক্সাম্পল দিলাম, এটা কোনো একটা কোম্পানির প্রাইভেট ক্লাউড, সে নিজে তৈরি করেছে, ইনভেস্ট করে সে নিজস্ব সার্ভিস চালায়, এখানে কোনো থার্ড পার্টি বা অন্য কোনো কোম্পানি এসে এখানে কোনো ইনভলভমেন্ট নেই তাদের, ঠিক আছে। তো এটা পুরো একটা প্রাইভেট ক্লাউড বলতে পারেন, মানে সে নিজস্ব নিজে বানিয়েছে, তাই জন্যে এটাকে সে নিজেই হ্যান্ডেল করছে। এটাকে অনেক সময় অন প্রিমাইসিস ডেটা সেন্টারও বলা হয়ে থাকে, মানে যেখানে কোম্পানির দায়িত্বই সব কিছু, যদি কিছু করতে হয়, যা কিছু করতে হবে সেটা এই এবিসি কোম্পানি করবে, এবং এটাকে বেসিক্যালি অন প্রিমাইসিস ডেটা সেন্টারও বলা হয়ে থাকে। এইবার ক্লাউডের কনসেপ্টে যদি আসি, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে। ধরে নিন এটা একটি কোনো এটা একটা ভালো দেখে কিছু ড্র করি। এই যে গোল আমি ড্র করলাম, এটা হচ্ছে কোনো একটা ক্লাউড কোম্পানি, ওকে। এবং ক্লাউড মানেই কিন্তু ডেটা সেন্টার, এটা আপনাকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে, এবং এখানে ভালো করে ব্যাপারটাকে আপনাকে বুঝতে হবে। যদিও একটু আগে আমি সব কিছু বলেছি, সেইগুলোই এখানে আমি বোঝাবো। তো একটু আগে আমি আপনাকে ডেটা সেন্টার সম্পর্কে বুঝলাম। একটা ডেটা সেন্টারের মধ্যে কি কি থাকে? অনেক সার্ভার্স থাকে। আর কি থাকে? আর থাকে হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস থাকে। আর থাকে হচ্ছে আপনার, আচ্ছা এটাকে একটু বড় করি তাহলে ভালো আসবে। নেটওয়ার্ক ডিভাইস থাকে, ফায়ারওয়াল। আচ্ছা নেটওয়ার্ক ডিভাইস মানে আপনার, আচ্ছা আমি একটু আলাদা আলাদা করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। নেটওয়ার্ক সুইচ লিখি এখানে, ঠিক আছে। নেটওয়ার্ক সুইচ থাকে। তারপরে নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক না লিখলেও হয়, জাস্ট অনলি রাউটার লিখলেও হয়। এরপরে থাকে হচ্ছে আপনার ফায়ারওয়াল, ওকে। ফায়ারওয়াল থাকে। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে আপনার আরও কিছু ডিভাইসেস থাকে একটা ডেটা সেন্টারের মধ্যে। সার্ভারের মধ্যেই বেসিক্যালি স্টোরেজ যে ব্যাপারটা হয়, তো আমি এটাকে আলাদাভাবেই লিখছি, ধরে নিন স্টোরেজ সার্ভার লিখে দিলাম, ওকে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে আপনার এসি থাকে, ঠিক আছে। এটাকেও আমি লিখছি বিকজ এগুলো খুব ম্যাটার করে। এসি থাকে, ইউপিএস থাকে। এরপরে থাকে হচ্ছে আপনার ডিজি, ডিজি মানে জেনারেটর, ঠিক আছে। এই কটা আমি বললাম। তো আপনার একটা যে ডেটা সেন্টার আছে সাপোজ, সেই ডেটা সেন্টারের মধ্যে কি কি থাকবে, এই সমস্ত বেসিক্যালি ডিভাইসেস থাকে ডেটা সেন্টারে, যেটা আমরা একটু আগে এই ডায়াগ্রামে বোঝার চেষ্টা করেছি, ওকে। এইবার ক্লাউড মানে কি? ক্লাউড মানে হচ্ছে সিম্পলি একটা ডেটা সেন্টার, মানে কোনো একটা কোম্পানি, বড় জায়েন্ট কোম্পানি, যে ডেটা সেন্টার তৈরি করেছে, নিজস্ব একটা বিশাল বড় সেট তৈরি করেছে। যেরকম হচ্ছে আমাদের বড় বড় যে কোম্পানিগুলো আছে ক্লাউডের মধ্যে, সেগুলো হচ্ছে AWS, তারপরে হচ্ছে গুগল ক্লাউড, তারপরে মাইক্রোসফট অ্যাজুর, তারপরে ওরাকেল ক্লাউড, তারপরে IBM-এরও ক্লাউড আছে। এরকম অনেক ক্লাউড কোম্পানি আছে, যারা কি করেছে, বড় বড় ডেটা সেন্টার তৈরি করেছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন আলাদা আলাদা লোকেশানে তারা ডেটা সেন্টার তৈরি করেছে, মানে আলাদা আলাদা কান্ট্রিতে তারা ডেটা সেন্টার তৈরি করেছে। একটা কান্ট্রিতে মাল্টিপল ডেটা সেন্টার থাকতে পারে, এবং তারা বলছে তুমি যে এই তোমার এক্সিস্টিং ডেটা সেন্টারটা বানিয়েছো, ঠিক আছে, সে কোনো একটা AWS এর সেলসম্যান এসে বলল আপনি যে এত টাকা ইনভেস্ট করে আমাদের মানে আপনার ডেটা সেন্টারটা তৈরি করেছেন, এখানে একটা মেনটেনেন্স আপনাকে করতে হয়, প্লাস হচ্ছে টাইম টু টাইম কি হয়, এই জিনিসটা আমি আগে বলিনি। টাইম টু টাইম ডেটা সেন্টারে যদি আপনি নিজস্ব ডেটা সেন্টার তৈরি করেন, সেখানে কি হয়, যত বছর যায় আপনি যে সার্ভারগুলো লাগাচ্ছেন সেগুলো ব্যাকডেটেড হয়ে যায়। তো আপনাকে তখন আবার সার্ভার আপগ্রেড করতে হয়, নতুন সার্ভার কিনতে হয়, সেখানে একটা হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করতে হয়। প্লাস নেটওয়ার্কিং যে ডিভাইসেসগুলো হয় সেগুলো ব্যাকডেটেড হয়ে যায় অনেক বছর পরে, যদিও হয়, বাট সেটা কিন্তু তখন চেঞ্জেস করতে হয়। তো সেটা একটা হিউজ বলতে পারেন, একটা ইনভেস্টমেন্ট করতে হয়, এবং একটা সেটা হেডেক বলতে পারেন। তো কোনো এক AWS এর রিপ্রেজেন্টেটিভ এসে ABC কোম্পানিকে বলল যে আপনি তো অলরেডি একটা ডেটা সেন্টার নিজে তৈরি করেছেন, আমরা বড় ডেটা সেন্টার তৈরি করেছি, আপনি চাইলে আমাদের ডেটা সেন্টারটাকে কিন্তু রেন্টে নিতে পারেন, ঠিক আছে। ক্লাউড মানেই হচ্ছে কোনো থার্ড পার্টি কোম্পানি ডেটা সেন্টার তৈরি করেছে, এবং আমি সেই থার্ড পার্টি ডেটা সেন্টার থেকে রেন্টে কিছু সার্ভিস নেব, এটাই হচ্ছে পাতি ক্লাউডের মানে ডেফিনেশন যদি বলেন।
যে আমি সাপোজ আপনি আমার থেকে একটা কম্পিউটার ভাড়া নিচ্ছেন ইউজ করার জন্যে, ঠিক আছে, এরকম টাইপের একটা কনসেপ্ট যে বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা কি করছে, অলরেডি বড় বড় সব ডেটা সেন্টার তৈরি করে ফেলেছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং তারা সমস্ত জায়গায় গিয়ে মার্কেটিং করছে বা বলছে যে আপনারা আমাদের ডেটা সেন্টারে শিফট হয়ে যান, আমাদের ডেটা সেন্টারে কী আছে, অনেক উন্নত মানের প্রযুক্তি আছে, আপনি চাইলে অনেক কিছুই এখানে করতে পারবেন। জেনারেলি এটা হয় যে আপনি সাপোজ একটা ডেটা সেন্টার তৈরি করেছেন নিজে, সেখানে সাপোজ কোনো একটা কিছু আপনি করতে চাইছেন এবং সেটা সম্ভব হচ্ছে না করা, কারণ সেটা করতে গেলে অনেকটা হয়তো ইনভেস্টমেন্ট করতে হবে, বা হতে পারে যে আপনার ইনফ্রাস্ট্রাকচার সেটাকে সাপোর্ট করছে না সেইভাবে, সাপোর্ট বলতে হয়তো আপনার ডেটা সেন্টারের জায়গা নেই, বা এরকম কিছু একটা সিনারিও যদি আসে সেক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হয়, ঠিক আছে। তো সেই জন্য কী হচ্ছে, এই বড় বড় কোম্পানিগুলো ডেটা সেন্টার অলরেডি বানিয়ে ফেলেছে বড় বড়, যেমন মাইক্রোসফটের আছে বড় বড় ডেটা সেন্টার, AWS এর আছে, সবারই আছে মোটামুটি বড় বড় ডেটা সেন্টার। তারা বলছে যে আপনারা আমার থেকে সার্ভিস নিন, আপনার যে ইনফ্রাস্ট্রাকচার আছে, প্রেজেন্ট ইনফ্রাস্ট্রাকচার, এই যে আপনি আপনার ডেটা সেন্টারে এইসব জিনিসগুলো চালাচ্ছেন, এইগুলো আপনি সোজা নিয়ে চলে আসুন আমাদের ডেটা সেন্টারের মধ্যে, আপনাকে আর নিজস্ব কোনো ডেটা সেন্টার চালাতে হবে না, ঠিক আছে। আপনি সোজা এখান থেকে শিফট করে আপনার নিজস্ব যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেখান থেকে শিফট হয়ে আপনি চলে আসুন ক্লাউডের মধ্যে। এবং কেন আসবেন, কি বেনিফিটস আছে, আসলে কি হবে, এই সমস্তগুলো অবশ্য দেখতে হবে, যে আমাকে বললো চলে আসছে আর আমি চলে গেলাম, এরকম তো কখনো হয় না। তো সেগুলো নিয়ে আমাদেরকে ডিসকাস করতে হবে। দেখুন, ক্লাউডে যখনই চলে যাবেন আপনি, ক্লাউডে গেলে কি হয়, এই যে সিনারিওটা আমি এখানে দেখালাম, এই সিনারিওটা কি হলো, আপনি টোটাল আপনার কাছে যাবতীয় যা ছিল সমস্ত কিছু নিয়ে শিফট হয়ে এখানে চলে আসলেন, ক্লাউডে চলে আসলেন, শিফট করলেন ক্লাউডে। মানে ক্লাউডের যে ডেটা সেন্টার আছে, সাপোজ আপনি মাইক্রোসফট অ্যাজুরেতে চলে গেলেন, অ্যাজুরের যে ডেটা সেন্টার আছে সেখানে আপনি সমস্ত কিছু সেট আপটা রেডি করলেন। কীভাবে সেট আপ রেডি করতে হয়, কী করতে হয়, তার জন্য কোর্স করতে হয়, অ্যাজুরের কোর্স আছে, যদি AWS যেতে চান তাহলে AWS এর কোর্স করতে হবে, শিখতে হবে সেগুলো, ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছে সমস্ত কোর্স, আপনি চাইলে দেখতে পারেন, তো ঠিক আছে। তো বাট তার আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তো আপনি এখানে শিফট করে গেলেন, এইবার আপনার এখানে কি কি বেনিফিটস আছে যে আপনি ক্লাউডে শিফট করবেন। বেনিফিটস অনেকগুলো আছে, অবশ্যই বেনিফিটস রয়েছে, না হলে তো ক্লাউড মার্কেটে এত ভালোভাবে চলতো নয়, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল, আপনি যদি আগের ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করেন, আমি এখানে ইনভেস্টমেন্টের দিক থেকে আগে একটু বোঝাই আপনাকে। ধরে নিন আপনি এই সমস্ত সার্ভার, এই যে যত সার্ভার আছে সমস্ত কিছু শিফট করতে চাইছেন ক্লাউডের মধ্যে, শিফট করে দিলেন, করার পরে কি হবে, বেসিক্যালি আপনার সমস্ত সার্ভার চলে গেল ক্লাউডের মধ্যে, তো আপনার ডেটা সেন্টার তো জেনারেলি খালি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে আপনার যে কস্টিংটা ফার্স্ট অফ অল সেভ হচ্ছে, সেটা হচ্ছে একটা বড় কস্টিং সেভ হবে, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাইতে। এসি তো, এসির আর কোনো ফাংশন নেই, সার্ভার নেই, তো এসি দিয়ে কী করবেন, ইউপিএস, ডিজি এইসবের কোনো ফাংশান আর কিচ্ছু থাকছে না, ইন্টারনেট কানেকশান এতগুলো আর দরকার নেই, আপনি একটা ছোটোখাটো ইন্টারনেট কানেকশান জাস্ট অফিসে যাতে ইউজ করতে পারে সেটা নিলেই হয়ে যাবে। তো ভাবুন যে আপনার কতগুলো বেনিফিট প্রথমে এখানে চলে আসলো, বিকজ যখন আপনি ক্লাউডে শিফট করেন, ক্লাউডে আপনার প্রেজেন্ট যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সার্ভার টার্ভার সমস্ত কিছু যখন ক্লাউডে শিফট করে দেবেন, তখন আপনার কি হবে, আপনার নেটওয়ার্কিং পার্ট, ঠিক আছে, নেটওয়ার্ক সুইচ এগুলো দরকার হয় না, আমি এখানে লিখেছি যাতে বোঝাতে পারি, রাউটার এসবের কোনো দরকারই নেই, ফায়ারওয়াল, ক্লাউডের নিজস্ব ফায়ারওয়াল আছে, সেখানে আপনি সেট আপ করতে পারেন, ঠিক আছে। এই এসি, তারপরে ইউপিএস, ডিজি, এগুলো আমি এখানে ইচ্ছা করেই কপি পেস্ট করেছি যাতে বোঝাতে পারি, এই জিনিসগুলো কিন্তু আর কিচ্ছু আপনার ক্লাউডে এসবের কোনো ব্যাপারই নেই, এগুলো আপনাকে ম্যানেজ করতে হচ্ছে না, নেটওয়ার্কিং সুইচের কোনো কনসেপ্ট ওখানে নেই, বিকজ ওখানে অলরেডি একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি রয়েছে, আপনাকে জাস্ট সেম টু সেম ইনফ্রাস্ট্রাকচার একটা প্রপার প্ল্যানিং করে ক্লাউডে শিফট করতে হবে, ঠিক আছে। সেটা শিফটিং মানে মাইগ্রেশন কীভাবে করতে হয় সেটা আলাদা ব্যাপার। আপনাকে কি করতে হবে, আপনাকে যদি দেখতে হয় তাহলে মেন যেটা করতে হয় সেটা হচ্ছে সার্ভারগুলোকে শিফট করতে হবে, মানে আপনার তো দিন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ছিল, আর ক্লাউডে গেলে সেটা ভার্চুয়ালি হয়ে যাচ্ছে, বিকজ সেটা আপনার কাছে ভার্চুয়ালি আপনি দেখতে পাচ্ছেন। ওকে, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সার্ভারগুলোকে শিফট করতে হবে, আর ফায়ারওয়াল আপনাকে হচ্ছে কিছু ওখানে সেট আপ করতে হবে, স্টোরেজের জন্য আপনি সেখানে কিছু সেট আপ করতে পারেন। তো বেনিফিটস এখানে অনেক রয়েছে, ওকে, যার জন্য অনেকেই ক্লাউডে শিফট করে। এবার আপনাকে দেখতে হবে যে আপনি শিফট করলে, মানে এইরকম
হতে পারে যে ক্লাউডে আপনি শিফট করে গেলেন এবং তার আগে আপনি কিছু ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করলেন না। তো আপনাকে সবার প্রথম ক্লাউডে শিফট করার আগে দেখতে হবে যে আপনার প্রেজেন্ট যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এই যে ইনফ্রাস্ট্রাকচারটা ছিল, এখানে আপনার কী কী বেনিফিটস ছিল, এখানে আপনার কেমন কি এক্সপেন্সেস হচ্ছিল সেইগুলো দেখতে হবে। এবং ক্লাউডে যদি আপনি শিফট করেন তাহলে আপনার কীরকম এক্সপেন্স হতে পারে এই জিনিসটা কিন্তু আপনাকে অবশ্যই আগে দেখতে হবে। যদি দেখেন যে সব ঠিকঠাক আছে, যে হ্যাঁ আমি শিফট করলে আমার বেনিফিটস অনেকগুলোই হবে, তাহলে তো আপনি অবশ্যই শিফট করে যেতে পারেন। ওকে, তো এটা হচ্ছে একটা খুব বড় বেনিফিটস। ক্লাউডে যখন চলে যাবেন আপনার অনেক হেডেক কিন্তু কমে যায়। ঠিক আছে, বাকি কিছু সেট আপ কনফিগারেশন ক্লাউডের মধ্যে করতে হয়, যেগুলো হয়তো আপনার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ছিল, যে যেমন লোড ব্যালেন্সিং করা, তারপরে স্টোরেজের জন্যে ডেটাবেস, এই সমস্তগুলো তো পরের ব্যাপার। ঠিক আছে, এগুলোতে আমি আসছি না, বাট এই সমস্ত কিছুই সেট আপ আপনি এই ক্লাউডের মধ্যে করতে পারবেন। এবং আপনার উপর থেকে এই যে সার্ভার মেনটেনেন্স করা, তারপরে এসি ইউপিএস জেনারেটর, তারপরে নেটওয়ার্কিং যে পার্টগুলো মেনটেন করা, এই জিনিসগুলো আপনাকে কিন্তু আর হেডেক নিতে হচ্ছে না। সার্ভারের যাবতীয় যা সমস্যা হোক, সার্ভার আপ থাকার মানে আপ রাখার দায়িত্ব হচ্ছে ক্লাউডের। আপনি যার থেকে ক্লাউড সার্ভিস নিচ্ছেন তাদের দায়িত্ব হচ্ছে সার্ভার যাতে অল টাইম আপ থাকে। ঠিক আছে, আপনাকে জাস্ট কাজ করে যেতে হবে। আপনি সেই সার্ভারে কী কাজ করবেন কী করবেন সেটা টোটালি আপনার ব্যাপার, বাট এই সার্ভার যাতে অল টাইম আপ থাকে সেটার দায়িত্ব হচ্ছে ক্লাউডের। এবার ক্লাউডে কিছু মানে ফ্লেক্সিবিলিটি আছে, যেরকম আপনি যদি আমি একটা এখানে এক্সাম্পল দিই, যে সাপোজ আপনার হচ্ছে মানে একটা বড় যদি এক্সাম্পল দিই, যে সাপোজ এই যে এবিসি কোম্পানিটা আছে, এই এবিসি কোম্পানিতে কোনো একটা সেল শুরু হলো, সেল, ওকে, একটা বছরের পার্টিকুলার কিছু টাইম আছে যেখানে এই কোম্পানিটা সেল দেয়, এবং সেই টাইমে এই মানে ওয়েবসাইটটাতে হিউজ ট্রাফিক থাকে। হিউজ বলতে নর্মালি যে ট্রাফিক থাকে তার থেকে ধরে নিন 10 গুণ ট্রাফিক বেড়ে যায় সেই সেলের সময়। তো তখন কি হয়, এই ওয়েবসাইটের এই যে ওয়েবসাইটটা আছে তার উপরে বিশাল একটা চাপ পড়ে। তো তখন এর যে ডেভেলপার টিম আছে তারা কি করে, তারা যাতে ওয়েবসাইটটা অল টাইম রান করে সেটার জন্য কি করতে পারে, তারা আরও কিছু সার্ভার তাদেরকে কিনতে হতে পারে, যাতে সার্ভারটা ঠিকঠাকভাবে আপ থাকে, সার্ভারের লোড ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাকভাবে হয়। তো এক্ষেত্রে একটা দেখুন ড্রব্যাক যেটা রয়েছে, যে আপনি পার্টিকুলার ধরে নিন 5 দিনের জন্য সেল দিচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে, এবং এই টাইমে আপনি এই টাইমের জন্য কিছু সার্ভার কিনলেন, কেনা হয়ে গেল, ঠিক আছে, কেনার পরে আপনি সব সেট আপ মেট আপ করে নিলেন, একদম 5 দিন খুব ভালোভাবে সেল হলো, 5 দিন চলে গেল, 5 দিন যাওয়ার পরে আপনার ওয়েবসাইটের যে ট্রাফিক সেটা কমে গেল, আবার আগের অবস্থা হয়ে গেল, এবং আপনি যে এক্সট্রা সার্ভারগুলো কিনেছিলেন সেইগুলো আর দরকার পড়ছে না, সেগুলো আপনি আবার কি করবেন, সেগুলো পড়েই রয়েছে। তো এটা একটা ইনভেস্টমেন্ট হলো আপনার, এবং এই সার্ভারগুলোকে তো আপনি এইভাবে ফেলে রাখতে পারবেন না। এবার সার্ভারগুলো কি হয়, যদি টাইম টু টাইম মানে অনেক বছর যদি এইভাবে থাকে, তাহলে কি হয়, তাদের যে টেকনোলজি থাকে সেগুলো পুরনো হয়ে যায়। হয়তো আপনি ইউজ করছেন সার্ভারগুলো, বাট একটা টাইমে গিয়ে সার্ভারের টেকনোলজি পুরনো হয়ে যায়, তখন সেগুলো আর খুব একটা ইউজফুল থাকে না। তো এইভাবে আপনাকে মাঝে মাঝে কী করতে হচ্ছে, সার্ভার কিনতে হচ্ছে। তো এরকম একটা জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। বাট ক্লাউডে গেলে কি হবে, ক্লাউডে টোটালি কী হয়, ব্যাপারটা ভার্চুয়ালি হয়। আপনার ওয়েবসাইটে বিশাল পরিমাণ ট্রাফিক, যতই ট্রাফিক আসুক না কেন, আপনি কি করবেন, মাল্টিপল ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করে নেবেন। এবং ক্লাউডের সবথেকে বড় বেনিফিট যেটা, যে আপনার 5 দিনের সেল লেগেছে, তো 5 দিনের জন্যই আপনি যে কটা সার্ভার কিনবেন, এবং 5 দিন যতটা চলবে সেই সার্ভারগুলো ঠিক ততটাই আপনাকে পে করতে হবে। একটা নতুন সার্ভার কিনতে গেলে যতটা পে করতে না হয় তার থেকে অনেকটাই হয়তো কম পে করতে হবে আপনাকে। তো এটা একটা বড় বেনিফিট ক্লাউডের, মানে ক্লাউডে ফ্লেক্সিবিলিটিটা প্রচুর পরিমাণে বেশি থাকে। ওকে, তো আমি একটা ওভারঅল আপনাকে মানে নলেজ দিলাম যে কিভাবে মানে ডেটা সেন্টার কী এবং ক্লাউডে শিফট করলে তার কী কী বেনিফিটস হতে পারে। এইবার কিছু ক্লাউডের ব্যাপার যে আমি বললাম, কারা কারা ক্লাউড সার্ভিস প্রোভাইড করে সেগুলো একটু এবার আমরা একটু দেখে নিই। তো ফার্স্ট অফ অল যে বড় কোম্পানিগুলো আছে ক্লাউড সার্ভিস প্রোভাইড করে, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বড় যে কোম্পানি সেটা হচ্ছে AWS, অ্যামাজন ক্লাউড সার্ভিস প্রোভাইড করে থাকে। অ্যামাজন ছাড়া যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাজুরে আছে। ওকে, তো এখানে অ্যাজুরে আমি লিখে নিই। তো মাইক্রোসফট অ্যাজুরে আছে, অ্যাজুর বা অ্যাজুরে যেটা আপনি বলতে পারেন। মাইক্রোসফট যে কোম্পানি আছে সেটাও খুব বড় একটা কোম্পানি, আপনি নাম শুনেছেন, এবং এরাও কি করে আপনার ক্লাউড সার্ভিস প্রোভাইড করে থাকে। এদেরও মাল্টিপল ডেটা সেন্টার আছে। যদি আমি এখানে লিখি যে অ্যাজুর ডেটা সেন্টার,
এখানে বেসিক্যালি ডেটা সেন্টার এইভাবে লিখলে ঠিক আসে না জিনিসটা, এখানে লিখতে হবে যে রিজিয়ন, মানে এটা ক্লাউড কম্পিউটিংয়ের ল্যাঙ্গুয়েজে এটাকে রিজিয়ন বলা হয়ে থাকে। তো রিজিয়নের দিক থেকে আমরা দেখব রিজিয়নের লিস্ট কোথায় আছে দেখি আমরা। রিজিয়ন লিস্ট, আচ্ছা একটু আমি এখানে রিজিয়ন লিস্ট লিখে, আচ্ছা লিস্ট চলে এসছে, রিজিয়ন লিস্ট লিখে সার্চ করি, তাহলে হয়তো একটু ইন ডিটেলস আমরা দেখতে পাবো। তো অ্যাজুরের যদি লিস্ট আমরা দেখি, রিজিয়ন মানে হচ্ছে ডেটা সেন্টার, ঠিক আছে, একদম সোজা ভাষায় যদি বলি, রিজিয়ন মানে বেসিক্যালি কোনো স্পেসিফিক লোকেশনকে বলা হয়, এবং রিজিয়ন মানে হচ্ছে ডেটা সেন্টারকে আপনি বলতে পারেন। ওকে, তো যেটা ব্যাপার হচ্ছে রিজিয়নের লিস্ট আমরা চলুন একবার দেখি যে কোথায় কোথায় মাইক্রোসফট নিজস্ব ডেটা সেন্টার তৈরি করে রেখেছে। তো অল ওভার দি মানে ওয়ার্ল্ড আপনি বলতে পারেন যে মাইক্রোসফট নিজস্ব ডেটা সেন্টার তৈরি করে রেখেছে, তার মধ্যে এখানে পুরো লিস্ট আছে। ওকে, বিশাল বড় লিস্ট, অনেকগুলো কান্ট্রিতে তাদের ডেটা সেন্টার রয়েছে, এবং তারা ক্লাউড সার্ভিস যে প্রোভাইড করে মাইক্রোসফট অ্যাজুরের খুব মানে বলতে পারেন যে মানে টপ 3টে কোম্পানি আছে ক্লাউডের মধ্যে যারা মানে ওয়ার্ল্ড ওয়াইড ডেটা সেন্টার তৈরি করে রেখেছে, তার মধ্যে মাইক্রোসফট হচ্ছে একটা কোম্পানি। তারপরে আছে AWS, যেটা আমি একটু আগে বললাম। AWS এর টোটাল 36 রিজিয়ন আছে, 114টা অ্যাভেলেবিলিটি জোন আছে, ঠিক আছে, বাকিগুলো আমি বলছি না, এগুলো বেশি টেকনিক্যালি হয়ে যাবে, বাট এই দুটো জিনিস আমি আপনাকে একটু বুঝিয়ে দিতে পারি। 36 লঞ্চড রিজিয়ন মানে কি 36টি দেশে হচ্ছে বলতে পারেন যে অ্যামাজনের ডেটা সেন্টার রয়েছে, এবং 114টা অ্যাভেলেবিলিটি জোন মানে হচ্ছে এই যে 36টা রিজিয়ন মানে একটা কান্ট্রিতে অ্যাভেলেবিলিটি জোন মানে হচ্ছে মাল্টিপল ডেটা সেন্টার। ওকে, রিজিয়ন মানে কোনো কান্ট্রি, আর অ্যাভেলেবিলিটি জোন মানে হচ্ছে ডেটা সেন্টার, ঠিক আছে, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ। যদি আমি এখানে এক্সাম্পল দিই, দেখুন ইন্ডিয়া হচ্ছে একটা রিজিয়ন, ঠিক আছে, এটা বড় হচ্ছে না, যাই হোক, ইন্ডিয়া, এই ছোট্ট যে ম্যাপটা দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া। এখানে হচ্ছে ইন্ডিয়াতে কি আছে, দুটো অ্যাভেলেবিলিটি মানে দুটো আপনার ডেটা সেন্টার এখানে আছে, একটা হচ্ছে মুম্বাইতে আর একটা হচ্ছে হায়দ্রাবাদে। তো এখানে দেখুন অ্যাভেলেবিলিটি জোন দেখাচ্ছে 3টে, মানে হায়দ্রাবাদ, ইন্ডিয়া হচ্ছে একটা কান্ট্রি, কান্ট্রির মধ্যে হায়দ্রাবাদ হচ্ছে একটা সিটি, সেই সিটির মধ্যে অ্যাভেলেবিলিটি জোন আছে 3টে মানে হচ্ছে হায়দ্রাবাদের টোটাল 3টে ডেটা সেন্টার আছে, ঠিক আছে, একটা সিটিতে 3টে করে ডেটা সেন্টার জেনারেলি থাকে বড় বড় কোম্পানির। এবং মুম্বাইতেও দেখুন এখানে অ্যাভেলেবিলিটি জোন আছে 3টে, মানে ব্যাপারটা ঠিক রেক্ট্যাঙ্গেল টাইপের। যদি আমি বলি এখানে ব্যাপারটা ঠিক হচ্ছে এই রকম টাইপের হয়ে থাকে। এখানে ত্রিভুজ কোথায় আছে, এই রকম একটা ডেটা সেন্টার কি হয়, সাপোজ কোনো একটা ডেটা সেন্টার আছে AWS এর, তাদের হচ্ছে এইখানে একটা ডেটা সেন্টার থাকবে, এখানে এরকম থাকবে, এরকম একটা ডেটা সেন্টার তাদের থাকে, এবং ধরে নিন এটা হচ্ছে আপনার কি কোনো একটা সিটি, আমি এখানে লিখে দিচ্ছি সাপোজ মুম্বাই হচ্ছে একটা শহর, বড় শহর, সেই মুম্বাই রয়েছে, মুম্বাইয়ের মধ্যে এগুলো হচ্ছে AZ1, এইভাবে বেসিক্যালি টেকনিক্যালি এভাবে বলা হয়, AZ2 আছে, আর এটা হচ্ছে AZ3। ওকে, তো টোটাল 3টে ডেটা সেন্টার থাকছে, এবং এদের মাঝে যে ডিস্টেন্সটা থাকে সেটা ম্যাক্সিমাম হয়তো 100 কিলোমিটার্সের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, বাট এটা কম বেশি হতে পারে। বাট এই টোটালটা হচ্ছে ধরে নিন, এই যে টোটাল হচ্ছে এটা হচ্ছে ধরে নিন একটা কান্ট্রির মধ্যে মুম্বাই হচ্ছে একটা সিটি, এই সিটির মধ্যে 100 কিলোমিটার, উইদিন 100 কিলোমিটার 3টে ডেটা সেন্টার আছে, যেগুলোকে অ্যাভেলেবিলিটি জোন বলা হয়ে থাকে। সমস্ত ক্লাউড কম্পিউটিংয়ে এই কনসেপ্টটা সেম, ঠিক আছে, আপনি মাইক্রোসফটেও যদি যান সেখানেও এই একই টাইপের কনসেপ্ট পাবেন, কারণ এইভাবে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে যাতে কখনো এই ডেটা সেন্টার যদি কোনো কারণে ডাউন হয়, জেনারেলি ডাউন হয় না, যদি ডাউন হয় তাহলে যাতে এই দুটো ডেটা সেন্টার ব্যাকআপ অ্যাজ এ ব্যাকআপ হিসেবে চলতে পারে, বা যদি দুটোই ডাউন হয়ে যায় তাহলে এইটা আবার চালু হয়ে যাবে, এবং এই প্রতিটার মধ্যে কিন্তু ইন্টারনালি কানেক্টেড থাকে এরা। ওকে, খুব হাই স্পিড মানে বলতে পারেন যে কানেক্টিভিটি আছে এই তিনটের মধ্যে, খুব লো লেটেন্সির মাধ্যমে এই তিনটেই ডেটা সেন্টার কানেক্টেড থাকে। তো এই হচ্ছে গেল আপনার AWS এর একটা এক্সাম্পল দিলাম। আর যদি আমরা AWS ছাড়া আরও কিছু দেখি, তাহলে আমি কোনো ক্লাউডে অ্যাকাউন্ট এসব নিয়ে এখন বলছি না, যেমন ওরাকেল ক্লাউড আছে, ওরাকেল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার বা OCI, ঠিক আছে, আপনি হয়তো ওরাকেল কোম্পানির নাম শুনেছেন।
ওরাকেল একটা বড় কোম্পানি যারা ক্লাউড সার্ভিস প্রোভাইড করে থাকে, এবং তারাও কিন্তু আপনার অ্যামাজন বা মাইক্রোসফট বা গুগল ক্লাউড এদের মতোই সার্ভিস প্রোভাইড করে থাকে। আমার চ্যানেলে হয়তো একটা ভিডিও আপনি পাবেন ওরাকেল ক্লাউডের ওপরে, আমি এখানে বানিয়েছিলাম, কোথাও হয়তো আছে, ওকে, আপনি গেলে দেখতে পাবেন। আর মাইক্রোসফটের তো আমি বললাম, মাইক্রোসফটের কি আছে যে আপনি এখানে লিস্ট অফ রিজিয়ন এখানে বললাম যে মাইক্রোসফটও কী করেছে, বড় বড় ডেটা সেন্টার বানিয়ে রেখেছে বিভিন্ন কান্ট্রিতে। এখানে সমস্ত কিছু লিস্ট আছে, এবং সেই লিস্টে আপনি দেখতে পাবেন যে হচ্ছে তাদের কোথায় কোথায় ডেটা সেন্টার রয়েছে, ওকে। এটা ছাড়া গুগল তো সবাই জানেন গুগলের ব্যাপারে, গুগলেরও ডেটা সেন্টার আছে বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন জায়গাতে ডেটা সেন্টার রয়েছে, এবং তারাও ঠিক সেম সার্ভিস প্রোভাইড করে যেগুলো AWS, মাইক্রোসফট অ্যাজুরে যে বা ওরাকেল দিচ্ছে, সেম টু সেম সার্ভিস প্রোভাইড করে গুগলও, ওকে। তো এই মার্কেটে যে বড় তিনটে কোম্পানি আছে ক্লাউড সার্ভিস প্রোভাইড করে, তার মধ্যে হচ্ছে AWS, গুগল এবং অ্যাজুরে, এই তিনটে হচ্ছে একদম টপ কোম্পানি। যদি আপনাকে ক্লাউড কম্পিউটিংয়ে কেরিয়ার বানাতে হয় তাহলে কি করতে হবে, আপনাকে ফার্স্ট অফ অল কোর্স করতে হয়, ক্লাউডের ওপরে কিছু কোর্স আছে সেগুলো আপনাকে অবশ্যই করতে হবে। আমি আপনাকে এতক্ষণ ধরে কনসেপ্ট বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনার হয়তো অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর এবার যে কোর্সের যে যদি আমি বলি, কোর্সের ব্যাপারটা আলাদা আলাদা ক্লাউড কোম্পানি কী করে, আলাদা আলাদা টাইপের কোর্স প্রোভাইড করে থাকে, বাট একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, এদের যে কনসেপ্ট আছে এটা কিন্তু অল টাইম সেম থাকে, এমন নয় যে আলাদা আলাদা কনসেপ্ট আছে। ক্লাউডের যে থিওরি, ক্লাউডের কিছু সার্ভিস মডেল হয়, ক্লাউডের আপনার ডেপ্লয়মেন্ট মডেল আছে, তারপরে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি কি, তারপরে হচ্ছে এই কিছু থিওরি আছে, আমি জাস্ট আপনাকে বলছি। এই থিওরিগুলো আপনাকে প্রথমত জানতে হবে যদি ক্লাউড কম্পিউটিংয়ে সুইচ করতে চান আপনার কেরিয়ার। তো থিওরিগুলো এমন নয় যে প্রতিটা সার্ভিসের জন্য আলাদা আলাদা, আপনাকে জাস্ট ক্লাউডের থিওরি জানতে হবে। মানে ক্লাউডে বেসিক্যালি আপনাকে তিনটে জিনিস জানতে হয় যদি ক্লাউডে সুইচ করতে চান। এক হচ্ছে ক্লাউডের যে থিওরি আছে সেগুলো আপনাকে পুরো ক্লিয়ার রাখতে হবে, থিওরিগুলো খুব সোজা থিওরি, ঠিক আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন বা পড়লে বুঝতে পারবেন। এমনকি আমার যে ইউটিউব চ্যানেল আছে আমি তো এখানে একদম ইন ডিটেলস ডায়াগ্রাম দিয়ে থিওরি বুঝিয়েছি, এখানে চাইলেও আপনি মানে AWS এর যদি সিরিজ দেখেন আপনার এই প্রথমের যদি কয়েকটা ভিডিও দেখেন, এখানে এমনকি সার্ভার সম্পর্কেও ডিসকাস করেছি যে সার্ভার কী হয়, একটা ডেটা সেন্টারের মধ্যে সার্ভার কী হয়, ছবিও আছে সেখানে, খুব ভালোভাবে দেখতে পাবেন। প্রথমের কয়েকটা ভিডিও দেখুন, ক্লাউডের ব্যাপারে পুরো কনসেপ্ট একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে, ওকে। এছাড়াও আমি মাইক্রোসফটের ওপরে শুরু করেছি, এখানেও আমি আবার সেম টপিকগুলোই আবার ডিসকাশন করা শুরু করেছি, এখানেও আপনি চাইলে দেখতে পাবেন। এবার যদি চলে আসি শেখার ব্যাপারটাতে, এটা আমি একটু জুম করে নিই, আমি এখানে মাইক্রোসফটেরটা দেখাচ্ছি, বাকি সবগুলোরই সেমই হয়, তো একটা দেখলে বাকিগুলো আইডিয়া পেয়ে যাবেন। তো ক্লাউডের যে সার্টিফিকেশন হয়, যেটা আমি বললাম তিনটি জিনিস শিখতে হবে, এক হচ্ছে ক্লাউডের থিওরি আপনাকে জানতে হবে, সেকেন্ড হচ্ছে আপনাকে ক্লাউডের হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল জানতে হবে, আর 3 নাম্বার হচ্ছে কোন ক্লাউড কী কী সার্ভিস দেয়, কোন ক্লাউড কীভাবে ইউজ করতে হবে এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। দেখুন, ক্লাউড যদি আপনি AWS শিখে থাকেন তাহলে মাইক্রোসফট অ্যাজুরে খুব সহজেই শিখে যাবেন, বা যদি মাইক্রোসফট অ্যাজুরে যদি আপনি শিখে থাকেন তাহলে AWS খুব সহজেই শিখে যেতে পারবেন, মানে ধরে নিতে পারবেন ব্যাপারটা, ঠিক আছে, বিকজ সব সিমিলারিটি কিন্তু সব সেম। তো একদম বেসিক লেভেল থেকেই সবাই কোর্স, মানে এদের কিছু কোর্স আছে, সেটা হচ্ছে প্রথমে দেখুন এখানে ক্যাটাগরি আছে ইনফ্রাস্ট্রাকচার, তারপরে আছে ডেটা অ্যান্ড AI, তারপরে ডিজিটাল অ্যান্ড আছে মডার্ন ওয়ার্ক আছে, আর কি আছে দিকে দেখি বিজনেস অ্যাপ্লিকেশন আছে, লাস্টে আছে সিকিউরিটি, ঠিক আছে। তো যদি ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করতে চান, এবং ইনফ্রাস্ট্রাকচার থেকেই শুরু করা উচিত আপনাকে, বিকজ ইনফ্রাস্ট্রাকচার যদি না বুঝতে পারেন তাহলে তো কনসেপ্ট কখনোই ক্লিয়ার হবে না। তো ফার্স্ট যে কোর্সটা করায় অ্যাজুরে সেটা হচ্ছে অ্যাজুরে ফান্ডামেন্টালস, যেটা আমি শুরু করেছি আমার ইউটিউব চ্যানেলে রিসেন্ট, সেটা আপনি দেখতে পারেন। ফান্ডামেন্টালস মানে হচ্ছে এখানে আপনাকে ক্লাউড সম্পর্কে সমস্ত নলেজ দেওয়া হবে, একটা ওভারঅল ভালো মতো আইডিয়া পেয়ে যাবেন ক্লাউডের ব্যাপারে, এবং যে কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েও কিন্তু আপনি ক্লাউডে সুইচ করতে পারেন যদি এই কোর্সটা করে থাকেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল কোর্স। দেখুন কোর্সগুলো কিন্তু এইভাবে লাইন বাই লাইন আছে, এরকম পরপর নেই কিন্তু, কারণ এটা কিন্তু আলাদা ক্যাটাগরি, এই ক্যাটাগরি আমি কিন্তু এখানে বলছি না, বিকজ এটা আবার আলাদা প্রফেশনের মধ্যে ঢুকে যাচ্ছে। AI ফান্ডামেন্টালস, ডেটা ফ্রেম ফান্ডামেন্টালস, এগুলো কিন্তু যারা ডেভেলপমেন্ট করে বা ডেটা নিয়ে কাজ করে, AI নিয়ে কাজ করে, তাদের জন্য এইটা। আমরা ইনফ্রাস্ট্রাকচার দেখছি, বাট আপনি যদি এই ফিল্ডে যেতে চান অবশ্যই যেতে পারেন। আর নিচে দেখুন লেখা আছে কোড, লেখা আছে এক্সাম কোড AZ900, তারপরে নিচে আছে AZ104,
ঠিক আছে। তো প্রথমে যেটা হয় অ্যাজুরে শেখায় সেটা হচ্ছে ফান্ডামেন্টালস, তারপরে আছে অ্যাজুরে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট আছে, তারপরে সলিউশন আর্কিটেক্ট এক্সপার্ট আছে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েট, এরকম পরপর তাদের কোর্স রয়েছে। তো জেনারেলি যদি ফান্ডামেন্টালস করেন তাহলে ক্লাউডের ব্যাপারে অনেকটাই নলেজ আপনার ক্লিয়ার হয়ে যাবে। অনেকে কি করে যে অ্যাজুরে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট করে ডাইরেক্ট। আপনি যদি ফান্ডামেন্টালস না করেন, ডাইরেক্ট অ্যাজুরে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট করেন তাহলেও কিন্তু চলবে। এই যে কোর্সটা আছে এটার অ্যাডভান্স ভার্সন হচ্ছে নিজের কোর্সটা। তো আপনি যদি এখানে শেখেন সেম টু সেম যা এখানে শিখেছেন সেগুলোই এখানে আরও একটু অ্যাডভান্সে আপনাকে শেখানো হবে। এছাড়াও আরও কিছু এক্সট্রা অনেক কিছু জিনিস আছে যেগুলো এখানে শেখানো হবে। ওকে, তো এই হচ্ছে একটা সার্টিফিকেশান। বাকি AWS এর যদি আমি বলি, AWS এরও সেম একই টাইপের সিনারিও আছে, তাদেরও এরকম সার্টিফিকেশান হয়ে থাকে এবং আপনাকে ভালো করে প্র্যাকটিক্যাল থিওরি সমস্ত কিছু পড়াশোনা করেই তারপরে এক্সাম প্রিপারেশান নিতে হবে। তারপরে এক্সামটা অ্যাকচুয়ালি পরে, আগে আপনাকে সমস্ত কিছু ব্যাপারটা বুঝতে হবে যে কোনটা কীভাবে কী প্রোভাইড করা হয়। তো আশা করছি যে ক্লাউডের ব্যাপারে যদি আপনার একটা মানে নলেজ না থাকে তাহলে হয়তো আপনি অনেকটাই নলেজ আপনার ক্লিয়ার হয়েছে, এবং আশা করি যে আপনি এবারে মানে ভাবতে পারবেন যদি আমি ক্লাউডে সুইচ করতে চাই তাহলে কি করতে হবে। এবং আমি আপনাকে এটাও বলে রাখি যে ক্লাউডে কিন্তু ইন ফিউচার কেরিয়ার খুব ভালো গ্রোথ আছে যদি আপনি ক্লাউডে সুইচ করেন তাহলে কিন্তু, বিকজ ইন ফিউচার ক্লাউড একটা একদম মানে বলতে পারেন যে এখন ট্রেন্ডিং টেকনোলজি, এবং ইন ফিউচার সমস্ত কিছু ক্লাউড বেসড হয়েই চলবে। তো ক্লাউড অবশ্যই আপনাকে শেখা উচিত। আপনি যদি অ্যাজ এ ফ্রেশার্স হন এখন তাহলেও ক্লাউড আপনি শেখা শুরু করতে পারেন। তারপরে কোনো কোম্পানিতে ইন্টার্নশিপ দিয়ে বা যদি আপনার ডাইরেক্ট সেখানে ইন্টারভিউর মাধ্যমে হয়ে যায় তারপরে আস্তে আস্তে কেরিয়ার গ্রোথ করতে পারেন। অথবা যদি আপনার এখন অলরেডি আইটি ফিল্ডে আছেন এবং ক্লাউডে শিফট করতে চাইছেন তাহলেও কিন্তু অবশ্যই ক্লাউডে আপনি এই যেভাবে আমি বললাম এইভাবে শিখতে পারেন আপনি। এবার যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে আপনার কিছু ছোট ছোট ক্লাউড কোম্পানি আছে সেগুলো একটু আপনাকে বলি। ছোট ছোট ক্লাউড কোম্পানি মানে হচ্ছে যেমন হচ্ছে ডিজিটাল ওশান, এর উপরে আমার পুরো সিরিজ আছে। ঠিক আছে, এই হচ্ছে আমার প্লেলিস্ট, এই হচ্ছে ডিজিটাল ওশানের প্লেলিস্ট, এটাও দেখতে পারেন। এখানে একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ডিজিটাল ওশানের। তো ডিজিটাল ওশান হচ্ছে একটা ক্লাউড কোম্পানি যারা কি করে, এরাও ক্লাউড সার্ভিস প্রোভাইড করে ঠিক যেরকম মাইক্রোসফট অ্যাজুরে বা AWS দিচ্ছে সেই রকমই। বাট এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এদের প্রাইসিংটাও কম এবং এদের সার্ভিস ভালো, অবশ্যই সার্ভিস ভালো, সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। বাট এদের সেট আপটা আপনি বলতে পারেন যে অনেক একটু ছোট বলতে AWS বা অ্যাজুরে বা গুগল ক্লাউড যে সার্ভিসেসগুলো প্রোভাইড করে থাকে সেই সমস্ত সার্ভিস কিন্তু এরা দেয় না, ডিজিটাল ওশান দেয় না। ডিজিটাল ওশান ছাড়াও আরও কিছু আছে যেরকম হচ্ছে লাইনড একটা কোম্পানি যেটা বেসিক্যালি এখন আকামাই এটাকে অ্যাকোয়ার করে নিয়েছে। লাইনড ক্লাউড যেটা আছে লাইনড, সেটাও কিন্তু এই ডিজিটাল ওশানের মতোই একটা ক্লাউড প্ল্যাটফর্ম। আমি ইন ফিউচার এখানে একটা চেষ্টা করব ভিডিও বানানোর জন্য, বিকজ ডিজিটাল ওশানের ওপরে তো অলরেডি আমার ভিডিও আছে, বাট আমি এর ওপরে এখনও ভিডিও বানাইনি লাইনডের ওপরে। আমি চেষ্টা করছি এটাতেও একটা কিছু ভিডিও বানানোর জন্যে। এবং এদের যে প্রাইসিং মডেল থাকে সেম টু সেম একই প্রাইসিং মডেল, মানে AWS বা অ্যাজুরে যেইভাবে প্রাইস নেয় যে পে অ্যাজ ইউ গো মডেল, যে আপনি যতটা ইউজ করবেন আপনাকে ততটাই পে করতে হবে, এদেরও প্রাইসিং মডেলটা সেম। ওকে, তো এখানে যদি প্রাইসিং মডেলে আসেন যে যদি আপনি একটা সাপোজ ডেডিকেটেড সার্ভার নিয়ে থাকেন তাহলে আপনাকে, আচ্ছা এটা একটু হাই মডেল হয়ে গেছে, আমি যদি একটু মানে জেনারেল পারপাসে যদি দেখি তাহলে হয়তো আর একটু কম হতে পারে। ঠিক আছে, তো এখানে কিছু প্রাইসিং মডেল আছে আপনি চাইলে দেখতে পাবেন। এই যে হচ্ছে শেয়ার CPU, একদম $5 থেকে শুরু হয় এদের প্ল্যানিং, মানে $5 দিয়ে আপনি একটি VPS সার্ভার ক্রিয়েট করতে পারবেন। এছাড়া ডিজিটাল ওশানেরও যদি প্রাইসিংয়ে চলে আসি আমরা, তো এদেরও একদম $4 থেকে শুরু হয়, মানে হচ্ছে $4 দিয়ে আপনি একটি সার্ভার ক্রিয়েট করতে পারবেন। এইরকম ছোটো ছোটো ক্লাউড কোম্পানি অনেক আছে। ঠিক আছে, আমি দুটো এখানে এক্সাম্পল দিলাম, এগুলো ছাড়াও আরও অনেক ক্লাউড কোম্পানি আছে যারা ক্লাউড রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট যেটা বলবো সেটা হচ্ছে ডিজিটাল ওশান, বিকজ এদের সার্ভিস খুবই ভালো এবং এদের ডেটা সেন্টার মাল্টিপল লোকেশানে আছে এবং এর ওপরে আমি অলরেডি সিরিজ বানিয়েছি। এই হচ্ছে আমার ডিজিটাল ওশানের ক্লাউডের প্লেলিস্ট, পুরো একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে অনেক কিছু আছে, মোটামুটি দেখলে সব কিছুই শিখে যেতে পারবেন ডিজিটাল ওশান সম্পর্কে। ওকে, অ্যান্ড এই হচ্ছে টোটাল একটা ক্লাউডের ওপরে আমি আপনাকে মানে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি যে আপনি এই ভিডিওটি দেখে
অনেকটাই আপনার হেল্পফুল হবে আপনার কেরিয়ার চুজ করতেও, প্লাস হচ্ছে ক্লাউড আপনি শিখবেন কি না ডিসাইড করছেন। তো এইটা দেখার পরে আপনার অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করছি আমি। ওকে, তো ভিডিওটা অনেকটাই বড় বিকজ এখানে অনেক কিছু ডিসকাস করার ছিল। এটা ছাড়াও আরও অনেক কিছু ডিসকাশান অ্যাকচুয়ালি যদি আমি শুরু করি তো মানে কয়েক ঘন্টার পর ঘন্টা ডিসকাস করলেও এই টপিকটা অ্যাকচুয়ালি শেষ হবে না, আরও অনেক কিছু আছে ডিসকাশন করার। বাট আমি আপনাকে একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিলাম। বাদ বাকি যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করুন, সেখানে গিয়ে আমার প্লেলিস্ট আছে সেগুলো একটু ব্রাউজ করুন, তাহলে আপনার মোটামুটি একটা ওভারঅল ভালো আইডিয়া চলে আসবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যাপারে। ওকে, তো ভিডিওটি অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে, যারা ক্যারিয়ার সুইচ করতে চাইছে ক্লাউডের ওপরে তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। লাইক করে দিন একবার ভিডিওটিকে এবং অবশ্যই শেয়ার করুন।